আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করো আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না আমাকে একটু কনফার্ম করো। আমার সাউন্ড ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো, এবং যারা এখনও জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করে দাও। ওকে, আজকে আমরা মেইনলি আলোচনা করব হচ্ছে আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ ভার্সেস গতীয় ঘর্ষণ। তো আমরা অলরেডি জানি স্থিতি ঘর্ষণ কি, গতীয় ঘর্ষণ কি সেটাও আমরা জানি, কিন্তু স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে ম্যাথগুলো কিভাবে করতে হয়, তার জন্য চিত্র কিভাবে আঁকতে হয়, তো কীভাবে ইকুয়েশন রেডি করতে হয় সেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। বাট যদি আমার গতীয় ঘর্ষণ হয় তখন আমরা কি করব, তো সেই জিনিসটা আমরা আজকে দেখব। তবে আমি একটা কথা বলি তোমাদেরকে, তুমি স্থিতি ঘর্ষণে যা যা করছো গতীয় ঘর্ষণে হচ্ছে সেম সেম কাজ করতে হবে। তবে আমাদের স্থিতি ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায় সেটা যদি তোমাকে আসলেই বুঝতে হয় তাহলে দুইটা জিনিস প্যারালালি করতে হয়। এর মানে আসলে আজকে আমি গতীয় ঘর্ষণ করতে গিয়ে তোমাকে স্থিতি ঘর্ষণ সহ আবার দেখাই দিব। মানে বুঝছো তো কাহিনীটা, মানে আমি এক পাশে স্থিতি আর এক পাশে গতি দেখাবো, কারণ দুইটার মধ্যে কম্পেয়ার। পরীক্ষা দিয়ে তোমরা সবচেয়ে বড় ভুলটা এই জায়গায় করো যে আমাদের স্থিতি এবং গতির মধ্যে পার্থক্য করতে পারো না। তো আমরা যে কাজটা করব দুইটাকে আমরা পাশাপাশি একসাথে লিখে করব। তো আগে বলো আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না। আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। ওকে, তাহলে আমি শুরু করতেছি। আচ্ছা, এবার তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে ভাইয়া আমরা স্থিতি ঘর্ষণ এবং গতি ঘর্ষণ দুইটা আমরা প্যারালালি আলোচনা করব। তো একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমরা আমাদের বোর্ডের অংশটাকে আমরা পুরো বোর্ডটাকে দুইটা অংশে বিভক্ত করব। যে আমাদের এক পাশে আমরা অলওয়েজ স্থিতি নিয়ে আলোচনা করব, আর এক পাশে অলওয়েজ গতি নিয়ে আলোচনা করব। তো এই পাশে আমরা অলওয়েজ স্থিতি রাখবো, স্থিতি ঘর্ষণ রাখবো, আর এই পাশে আমরা অলওয়েজ গতীয় ঘর্ষণ রাখবো। এই পাশে অলওয়েজ আমরা গতীয় ঘর্ষণ রাখবো। তো একটু খেয়াল করে দেখো, আমরা যদি এক পাশে স্থিতি ঘর্ষণ আর এক পাশে গতীয় ঘর্ষণ রাখি তাহলে আমাদের প্রথমত আমরা যে জিনিসটা দেখব, আমরা চিত্রের মধ্যে দেখি ভাইয়া আমাদের এখানে কোনো একটা বস্তু আছে, এই যে কোনো একটা বস্তু আছে। তাহলে কোনো একটা বস্তু আছে মানে একেবারে চোখ বন্ধ করে একটা কথা বলতে পারবো, তার ওজন mg নিচের দিকে মানে পৃথিবীর কেন্দ্র বরাবর কাজ করে, এবং যে তলে আছে সেই তলের ঠিক লম্ব বরাবর উপরের দিকে অবিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করে। একইভাবে ভাইয়া আমাদের এখানে ঠিক সেম বস্তুটা আমাদের এখানে আছে, এই বস্তুটার মধ্যে আবার একইভাবে ওজন mg নিচের দিকে কাজ করে,
এবং অবিলম্ব প্রতিক্রিয়া আর উপরের দিকে কাজ করে। এবার আমরা যে কাজটা করলাম, এই বস্তুটার উপর এই দিকে আমি F পরিমাণ বল প্রয়োগ করলাম। আমি এমন পরিমাণ বল প্রয়োগ করলাম যাতে করে বস্তু গতিশীল হবে অবস্থা হয়। তাহলে এই বলের কারণে বস্তু স্থির, বস্তু কেমন স্থির, তবে বস্তু গতিশীল হবে অবস্থা। তাহলে আমরা বলতে পারি এই দিকে আমার যে ঘর্ষণ বলটা কাজ করবে সেটা হচ্ছে আমার Fs, যাকে আমরা বলতেছি হচ্ছে আমাদের সীমান্তিক ঘর্ষণ, যাকে আমরা বলতেছি কি সীমান্তিক ঘর্ষণ। এর মানে বস্তু, তাহলে এই বস্তুটা হচ্ছে গতিশীল হবে অবস্থা, যেহেতু স্থিতি ঘর্ষণ বস্তু স্থির, এখানে বস্তু স্থির। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি এখানে হচ্ছে আমাদের বস্তু স্থির তবে গতিশীল হবে অবস্থা। এবার আমরা এখানে বল এমন একটা F পরিমাণ বল প্রয়োগ করলাম যেই বলের কারণে বস্তু আর আমাদের কি থাকতে পারে না, স্থির থাকতে পারে না, বস্তুটা আমার কি হয়ে যায়, গতিশীল হয়ে যায়। তো বস্তু গতিশীল কোন দিকে হবে? তুমি বস্তুকে যে দিকে বল প্রয়োগ করছো বস্তু নিশ্চয়ই সেদিকে গতিশীল হবে। তো আমরা কোন দিকে বল প্রয়োগ করলাম? ভাই আমি এই দিকে বল প্রয়োগ করলাম। এখন তুমি সিম্পল চিন্তা করে দেখো, ভাই আমার এখানে একটা বস্তু আছে, এই যে মনে করো এটা আমার বস্তু, এটা আমার বস্তু, আমি তাকে দূরে টানতেছি, দেখো, তাহলে আমি যেদিকে টানতেছি সে কিন্তু সেদিকে আসতেছে। তাহলে আমি যদি বলতে পারি ভাইয়া আমার বস্তুটা এই বরাবর গতিশীল, এই বরাবর গতিশীল, এই দিকে গতিশীল, তাহলে বর্তমানে তার উপর কি আমাদের স্থিতি ঘর্ষণ কাজ করবে নাকি গতীয় ঘর্ষণ কাজ করবে? অবশ্যই ভাইয়া গতীয় ঘর্ষণ কাজ করবে। তাহলে আমাদের গতীয় ঘর্ষণটাকে আমরা বলতেছি হচ্ছে এফ কে। এই এফ কে দ্বারা আমরা বুঝি হচ্ছে ভাইয়া এটা হচ্ছে গতীয় ঘর্ষণ। এফ কেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল, গতীয় ঘর্ষণ বল। আর আমরা যে এখানে এফএস নিই এটা হচ্ছে আমাদের সীমান্তিক ঘর্ষণ বল, সীমান্তিক ঘর্ষণ বল। আর এই অ্যাপটা হচ্ছে প্রযুক্ত বল, যে বলের কারণে বস্তু গতিশীল হবে অবস্থা। আর এই অ্যাপটা হচ্ছে আমাদের এমন একটা বল যে বলের কারণে বস্তু আমার এই বরাবর এই ত্বরণে গতিশীল হয়। তাহলে আমাদের এই বলের কারণে বস্তু কি থাকে, স্থির থাকে, এই বলের কারণে বস্তু গতিশীল থাকে। কোন দিকে থাকে? যেই দিকে বল প্রয়োগ করলাম সেই দিকে। আমাদের কত ত্বরণে গতিশীল থাকে? বস্তু আমাদের এ ত্বরণে গতিশীল থাকে, এ ত্বরণে গতিশীল। আর এখানে বস্তু হচ্ছে স্থির, আমাদের এখানে বস্তু হচ্ছে স্থির। এতটুকু কথা আমরা বুঝছি কিনা বলো? এতটুকু কথা বুঝছি কিনা বলি? এতটুকু কথা বুঝছি কিনা বলি? এতটুকু কথা বুঝছি কিনা বলি? এতটুকু কথা বুঝছি কিনা এই বলো না, বুঝছি কিনা? হ্যাঁ, এবার আসো আমরা এখান থেকে এবার একটা জিনিস দেখাই। ভাই মনে আছে আমরা লাস্ট ক্লাসে বলছিলাম ভাইয়া এই যে সীমান্তিক ঘর্ষণ বল এফএস এটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। জি ভাইয়া, তাহলে আমরা এখান থেকে বলছিলাম এফএস ইকুয়ালস টু একটা ধ্রুবক ইন্টু আর। এই যে আমরা ধ্রুবকটা বসাচ্ছি কার জন্য বসাচ্ছি? সীমান্তিক ঘর্ষণের জন্য, মানে বস্তু স্থির। আর বস্তু স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল তাকে আমাদের সেই অবস্থায় যে ধ্রুবক, এই ধ্রুবককে আমরা বলি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস। তাহলে আমরা এখান থেকে খুব সুন্দর করে আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম যে আমাদের মিউ এস ইকুয়ালস টু এফ এস ডিভাইডেড বাই আর। এর মানে সীমান্তিক ঘর্ষণ বলকে অবিলম্ব প্রতিক্রিয়া দ্বারা ভাগ করলে আমরা মিউ এসটা পেয়ে যাই। ভাই এখানে কি বলা লাগবে? অবশ্যই বলা লাগবে। সেটা হচ্ছে কি একই কথা ভাইয়া, গতীয় ঘর্ষণ বল এফ কে ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে এখান থেকে বলতে পারি এফ কে ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট ইন্টু আর। এখানে এই কনস্ট্যান্টটাকে বলা হয় গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, তাকে আমরা বলি হচ্ছে মিউ কে। এখান থেকে আমরা বলতে পারি মিউ কে ইকুয়ালস টু হচ্ছে এফ কে ডিভাইডেড বাই আর। এটাকে আমরা বলতে পারতেছি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা এটাকে বলতে পারতেছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। এটাকে আমরা বলতেছি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক, গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। মনে থাকবে কি না? মনে থাকবে কিনা বলো? এতটুকু আমাদের মনে থাকবে কিনা? তাহলে দেখো
তাহলে পার্থক্যটা কোন জায়গায় ভাইয়া? খুব সিম্পল করে আমরা বলে দিলাম, পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, কিচ্ছু কোনো দিকে তাকানো লাগবে না। পার্থক্য দেখো, বস্তু স্থির, বস্তু গতিশীল। বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তার নাম হচ্ছে সীমান্তিক ঘর্ষণ বল। বস্তুর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। বস্তু আমাদের স্থির, বস্তু আমাদের এই ত্বরণে যেদিকে বল প্রয়োগ করলাম সেদিকে গতিশীল বস্তু। এবার আমরা বলতে পারি যে ভাইয়া আমাদের এখানে যদি বলি এই মিউ এসটাকে আমরা বলি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর মিউ কে বলি গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে আমরা সীমান্তিক ঘর্ষণ বলকে অবিলম্ব প্রতিক্রিয়া দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর আমাদের গতীয় ঘর্ষণ বলকে আমাদের অবিলম্ব প্রতিক্রিয়া দ্বারা ভাগ করলে পেয়ে যাব গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। সো তোমার প্রত্যেকটা ম্যাথে ইউনিট টু নো এটা কি স্থির নাকি গতিশীল। যদি স্থির হয় মিউ এস এফ এস, যদি গতিশীল হয় মিউ কে এফ কে। মনে থাকবে কিনা বলো? এটা হচ্ছে আমার প্রথম পার্থক্য। বলো আমরা এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা। শারাপত হোসাইন, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আর গতীয় ঘর্ষণ গুণাঙ্ক প্রায় সেম। হ্যাঁ প্রায় সেম, কনসেপ্টও সেম, পার্থক্য একটাই। এই ঘর্ষণ গুণাঙ্ক তখন ব্যবহার করতেছি যখন বস্তু স্থির, এই ঘর্ষণ গুণাঙ্ক তখন ব্যবহার করতেছি যখন বস্তু গতিশীল। এদের মান সবসময় 1 থেকে ছোটো হয়, 0 থেকে 1-এর মাঝখানে হয়। তবে আমাদের দুইটার ক্ষেত্রেই সেম, 0 থেকে 1-এর মাঝখানে। কিন্তু বস্তু স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ গুণাঙ্ক তাকে আমরা বলতেছি স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর গতিশীল থাকা অবস্থায় গতি ঘর্ষণ গুণাঙ্ক, কিন্তু সব কিছু সেম। তাহলে স্থির থাকলে স্থিরের মতো করে, গতিশীল থাকলে গতিশীলের মতো করে। বলো বুঝছি কি না? ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো। এতটুকু ক্লিয়ার কিনা বলে ফেলো আমাকে। ওকে আচ্ছা জি ভাইয়া, ভালো কথা, ভালো কথা। এবার আসেন, তাহলে এই কনসেপ্ট আমাদের শেষ। এবার আসো চিত্রের কনসেপ্ট। এবার হচ্ছে গত ক্লাসে দেখছিলাম না প্রত্যেকটা চিত্র থেকে দুইটা ইকুয়েশন বানানো যায়, সেই দুইটা ইকুয়েশন বানাচ্ছি। ভাই এই বস্তুটা কি করতেছে তুমি দেখো, উপরে নিচে আমরা দেখলাম সবাই কিন্তু আনুভূমিকার উলম্ব বরাবর আছে, মানে তল বরাবর এবং তলের লম্ব বরাবর। আমরা বলছিলাম তল এবং তলের লম্ব বরাবর না থাকলে উপাংশে বিভাজিত করতে হয়। সবাই তল এবং তলের লম্ব বরাবর আছে, কত ভালো ভাই। এবার আসি আমরা তাদের জন্য একটা হিসাব মিলাই। দেখো বস্তুটা উপরে যাচ্ছে না, নিচেও যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারি কি, সিম্পল কথা হচ্ছে ভাইয়া আমরা তো এটা জানি সামেশন অফ এফ ইকুয়ালস টু কত 0, লব্ধি বল 0। তাহলে আমরা লব্ধি বল কীভাবে বের করব, একটা থেকে একটা বিয়োগ করব, তাহলে আর মাইনাস mg ইকুয়ালস টু 0। তাহলে এক কথায় বলতে পারি আর ইকুয়ালস টু mg। এই যে আমরা গত ক্লাসে বলে দিছি টোটাল উপরে সমান টোটাল নিচে, সেটা কোত্থেকে আসছে, এখান থেকে। কারণ বস্তু উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, দ্যাট মিনস আমাদের লব্ধি বলটা 0। আর লব্ধি বল 0 মানে হচ্ছে লব্ধি বল কীভাবে বের করে, বলগুলোকে আমাদের যোগ করে আর বিয়োগ করে, মানে একই দিকে থাকলে যোগ করব, বিপরীত দিকে থাকলে বিয়োগ করব। দুইটা বিপরীত দিকে আছে, তাহলে আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ ফলটা 0, এর মানে আর ইকুয়ালস টু হচ্ছে mg। তো আমাদের এগুলো দেখানো লাগে না, পরীক্ষায় আমরা সরাসরি এটা করে দিলে কোনো সমস্যা নাই। তবে জেনারেল প্রসিডিউর হচ্ছে এটা। এবার যদি আমি এই দুইটার কথা চিন্তা করি, ভাই এই ক্ষেত্রেও সেম, বস্তু কিন্তু সামনেও যায় না পিছনেও যায় না, মানে কি লব্ধি বল 0। তাহলে আমরা বলতে পারবো সামেশন অফ এফ ইকুয়ালস টু 0। তো সামেশন অফ এফ ইকুয়ালস টু যদি 0 হয়, এইদিকে আছে এফ, এদিকে আছে এফ এস, তাহলে আমরা বলতে পারি এফ মাইনাস এফ এস ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা বলতে পারি এফ ইকুয়ালস টু হচ্ছে আমাদের এফ এস। শেষ, আমাদের এখান থেকে বের হয়ে গেল। আর আমাদের এটার জন্য স্পেশাল একটা ফর্মুলা তো আমরা জানি, আমাদের সেটা হচ্ছে কি মিউ এস ইকুয়ালস টু হচ্ছে আমাদের এফ এস ডিভাইডেড বাই আর। এখান থেকে চাইলে আমরা লিখতে পারি এফ এস ইকুয়ালস টু হচ্ছে মিউ এস ইন্টু আর, মানে ম্যাথ করার জন্য লাগতে পারে। এবার আসো এখানে যদি আসি, ভাইয়া 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 প্রথম ক্ষেত্রে চিন্তা করেন বস্তু উপরে উঠে না নিচেও নামে না, তাহলে বলো তো লম্বালম্বির ক্ষেত্রে সামেশন অফ এফ এর মান কত, তোমরা আমাকে বলো। বস্তু উপরে উঠে না নিচেও নামে না, লম্বালম্বির ক্ষেত্রে সামেশন অফ এফ এর মান কত? বস্তু উপরে উঠে না নিচেও নামে না, লম্বালম্বির ক্ষেত্রে সামেশন অফ এফ এর মান কত?
সামেশন অফ এফ এর মান কত? বস্তু আমার উপরে উঠে না, নিচেও নামে না, সামেশন অফ এফ কত সেটা একটু বলে দাও না। হ্যাঁ, বি মরিয়ম 0, নুরে এসাদি 0, ধ্রুব 0, সরাবত জাইন্স 0, এক্স্যাক্টলি 0। তাহলে আমরা এখানেও বলতে পারবো ভাই সামেশন অফ এফ ইকুয়ালস টু 0। এই কথাটার মানে হচ্ছে ভাই আমাদের আর মাইনাস এম জি ইকুয়ালস টু 0। এই কথাটার মানে হচ্ছে আর ইকুয়ালস টু এম জি। ওকে, এবার আসো আমরা এবার একটু খেয়াল করে দেখি, আমি যদি ডানে আর বামে চিন্তা করি, এখানে এফ এখানে এফ কে। এবার তোমরা বলো তো, বস্তু কিন্তু আমি বলেই দিছি ঘর্ষণের ক্ষেত্রে বস্তু যদি গতিতে থাকে সে কত ত্বরণের সামনের দিকে যাচ্ছে জানি না, ধরে নিলাম সে এ ত্বরণের সামনের দিকে যায়। এবার বলো সামেশন অফ এফ কি এবারে 0 হবে? এই তোমরাই কও না, সামেশন অফ এফ কি এবার 0 হবে? আহা, কিশোর চৌধুরী আমার নাম পড়লো না। আহা, আইমানুদ্দিন সিয়াম ডিম। এবার বলো 0 কি হবে? জি না। তাহলে আমাদের কি হবে? ভাই বস্তু তো আমার সামনের দিকে যাচ্ছে এ ত্বরণে, যখন বস্তু এ ত্বরণে যায় তার উপর প্রযুক্ত ত্বরণটা হচ্ছে এম এ, তখন আমরা বলতে পারবো সামেশন অফ এফ ইকুয়ালস টু হচ্ছে এম এ। এবার আসো সামেশন অফ এফ মানে কি? সামেশন অফ এফ মানে হচ্ছে লব্ধি বল। লব্ধি বল মানে কি? দুইটা যদি বিপরীত দিকে থাকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, একই দিকে থাকলে যোগ, বিপরীত দিকে থাকলে বিয়োগ। এবার এখানে কয়টা আছে এই লাইন বরাবর? দুইটা, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এফ কে। তোমরা আমাকে দেখি কমন সেন্স খাটায় বলে ফেলো তো, এফ আর এফ কে এর মধ্যে কে বড়? এফ বড় না এফ কে বড়? তোমরা সবাই কমেন্ট করো। এফ বড় না এফ কে বড়? তোমরা সবাই কমেন্ট করো, বলো তো কে বড়? কে বড়? কে বড়? এফ বড় নাকি এফ কে বড়? সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, এফ বড়, এক্স্যাক্টলি এফ বড়। তাহলে যেহেতু আমাদের এফ বড়, তাহলে আমি সামেশন অফ এফ মানে কি? লব্ধি। তো লব্ধি কি করব? দুইটা যেহেতু আছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, যেহেতু দুইটা দুই দিকে। আমাদের ভেক্টরের ক্ষেত্রে বিপরীত দিকে থাকলে বিয়োগ হয় লব্ধির মান। তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। বড় হচ্ছে এফ মাইনাস ছোট হচ্ছে এফ কে। এফ মাইনাস এফ কে ইকুয়ালস টু হচ্ছে 0, সরি এম এ। শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। এবার যদি আমাদের লাগে, আমাদের তো আরও ইকুয়েশন আছে, মিউ কে ইকুয়ালস টু এফ কে ডিভাইডেড বাই আর। এখান থেকে বলা যায় এফ কে ইকুয়ালস টু হচ্ছে মিউ কে ইন্টু আর। এগুলো তো আমার মুখস্থ। মেইন কথা হচ্ছে চিত্র থেকে এই দুইটি ইকুয়েশন আনতে হয়। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো। চিত্র থেকে আমাদের এই দুইটা আনতে হয়। কথা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? একরাম শুভ ভাইয়া, আপনার কথাগুলো লেটে আসে কেন? দেখো নর্মালি হচ্ছে আমি এখানে যখন কথা বলতেছি ঠিক ওই মোমেন্টে তো তুমি পাবা না। ব্রডকাস্টিং হইতে তো ক্ষুদ্রাতে একটা সময় লাগে। মনে করো ব্রডকাস্টিং হইতে 3 সেকেন্ড সময় লাগতেছে, তাহলে 3 সেকেন্ড পর তোমার কাছে যাবে। এখন তোমার নেটের ক্যাপাসিটি অনুযায়ী ব্রডকাস্টিং কোয়ালিটি লো হলে তোমার ভিডিও পিছিয়ে যাবে। ওই কারণে আমরা বলি যখন বেশি পিছিয়ে যায় তুমি বের হয়ে আবার ঢুকো, দেখবে যে তুমি ধরে ফেলছো আমারে। বি মরিয়ম ভাই, আমাদের এই যে এর দিকে এফের দিকে হবে অবশ্যই। আমাদের বড় বল যেদিকে সেই দিকে বস্তু যাচ্ছে, আর যেদিকে বস্তু যাচ্ছে সেই দিকেই ত্বরণ। এর মানে এফের দিকে আর এর দিক সেম, ওই কারণে তো এফ থেকে বিয়োগ করছি, বড়টা থেকে ছোটটা। ওকে, তাহলে আমি তোমাদেরকে কি বলবো জানো? এবার দেখো তোমাদেরকে একটা সোরা বুদ্ধি দিই। সোরা বুদ্ধিটা হচ্ছে ভাইয়া, গত ক্লাসে আমরা যা যা করছি স্থিতিকর্ষণের জন্য, আজকের ক্লাসেও সেম সেম কাজ করবো। ওই যে আমি কয়েকটা স্টেপ লিখে দিছিলাম, সেই স্টেপগুলো তুমি অ্যাপ্লাই করবা। স্টেপগুলো অ্যাপ্লাই করে লাস্টে দুইটা কথা বলছিলাম কীভাবে ইকুয়েশন লিখবো, সেই লাস্টের দুইটা কথা আমি আবার লিখে দিচ্ছি। মানে তোমার চিত্র আঁকা শেষ, তোমার চিত্র আঁকা শেষ। কীভাবে চিত্র আঁকবো গত ক্লাসে বলছিলাম। চিত্র আঁকা যদি শেষ হয়, স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, টোটাল উপরে
সমান টোটাল নিচে। টোটাল উপরে সমান টোটাল নিচে, কিসের উপরে? তলের উপরে। তাহলে একটা ইকুয়েশন আসবে এখান থেকে, টোটাল উপরে সমান টোটাল নিচে। দেখিও এক্সাম হলে আবার এটা লিখে দিও না, টোটাল উপরে সমান টোটাল নিচে, যে তলে আছে ওই তলে টোটাল উপরে সমান টোটাল নিচে। এখান থেকে একটা ইকুয়েশন পাবো। আরেকটা ইকুয়েশন পাবো ওই বস্তুটার ডান পাশ আর বাম পাশ থেকে। তাহলে আমাদের আরেকটা ইকুয়েশন পাবো, টোটাল ডান পাশে সমান টোটাল বাম পাশ। টোটাল ডান পাশ সমান টোটাল বাম পাশ। এই দুইটা। তাহলে আমাদের দেখো, তাহলে আমরা কি করব? সিম্পল ভাই, টোটাল উপরে কে আছে? আর নিচে কে আছে? mg। তাহলে এখান থেকে পেয়ে যাব r = mg। টোটাল ডান পাশে f, টোটাল বাম পাশে f, আমাদের fs, সুতরাং আমরা পেয়ে যাব f = fs। দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেছি। আর এখানে লিখব কি? যদি গতীয় বলে, যদি গতীয় বলে সেম, টোটাল উপরে সমান টোটাল নিচে, টোটাল উপরে সমান টোটাল নিচে। আরেকটা হবে কি দেখো, আরেকটা কি হবে দেখো, টোটাল বড় পাশ মাইনাস টোটাল ছোট পাশ = ma। শেষ। কারণ এখানে তো বস্তু গতিশীল, এর মানে সামেশন অফ f = ma। তুমি এভাবে লিখবা। তাহলে মানে পরীক্ষার খাতাতে এই কথাগুলো লিখবা না, এই কথাগুলো থাকিবে তোমার মাথায়। তুমি এই কথাগুলো থেকে যে লাইনটা পাবে সেটা লিখিবে তোমার খাতায়। তুমি মাথায় রাখিবা এটা, খাতায় লিখিবা এটা রেখে মাথায় খাতায় এটা লিখিবা। তাহলে আমাদের দেখো, টোটাল উপরে সমান টোটাল নিচে লিখে ফেললাম, টোটাল ডানে সমান টোটাল বামে লিখে ফেললাম। এবার আসি, টোটাল উপরে সমান টোটাল নিচে লিখে ফেললাম, আর = হচ্ছে আমাদের mg। এবার হচ্ছে বড় পাশ মাইনাস ছোট পাশ = ma। বড় পাশে কি আছে? f, ছোট পাশে কি আছে? f কে। তাহলে বড় পাশ মাইনাস ছোট পাশ = হচ্ছে আমাদের ma। বলো মনে থাকবে কিনা? মনে থাকবে কিনা? সবার জন্য সেম থিওরি, বলো মনে থাকবে কিনা? বলো মনে থাকবে কিনা? বলো মনে থাকবে কিনা? এই সুন্দর করে এই জিনিসটা লিখে রাখবা, তাহলে কোনো ম্যাথে সমস্যা হবে না। এবার দেখো, এই থিওরি অ্যাপ্লাই করে আমি তোমাকে অনেকগুলো চিত্র আঁকা শিখাবো। যদি থাকে মাথায় কেন থাকবে খাতায়? তবে তোমাদের তো আবার ভুলে যাওয়া মন, ভুলা মন মাথায় রাখতে পারে না। ওই কারণে খাতায় লেখা ছাড়া কাজ হয় না মাঝে মধ্যে। ওই কারণে তোমাদের খাতায় একটু লিখে রাখতে হবে, পরে নোট করে ফেলবা। সাইফুল ইসলাম, ছোট পাশ বড় পাশ আরেকবার। সিম্পল, আমাদের এদিকে f পরিমাণ বল আছে, এদিকে f পরিমাণ বল আছে। তো তুমিই বলো এখানে আমাদের বস্তু কোন দিকে যাচ্ছে? বস্তু ডান দিকে যাচ্ছে। তো বস্তু যদি ডান দিকে যায়, এই দুইটার মধ্যে কে বড়? অবশ্যই f বড়। তাহলে আমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করলেই তো তুমি এটা পাবা। যেমন সিম্পল, তোমাকে যদি আমি এই কোয়েশ্চেনটা করতাম, এখানে একটা বস্তু আছে, এইদিকে আমার 10 নিউটন বল প্রয়োগ করতেছি, এইদিকে 3 নিউটন বল প্রয়োগ করতেছি। এখন যদি তুমি লেখো সামেশন অফ f = ma, তো তুমি সামেশন অফ কীভাবে বের করতা? নিশ্চয়ই তুমি বলতে ভাই 10 নিউটন এদিকে, 3 নিউটন এদিকে। তাহলে আমাদের 10 - 3 সমান হচ্ছে ma, কারণ এখানে 7 নিউটন কার্যকর। সেম কথাটাই করছি, যে বড় মাইনাস ছোট = ma, বড় মাইনাস ছোট = ma। শেষ। বলো বুঝছি কিনা? সাইফুল আনসার পাইছো কিনা? সাইফুল আনসার পাইছো কিনা? সাইফুল তোমার আনসার পাইছো কিনা একটু কমেন্টে জানাও। ওকে, তাহলে আমি এখন থেকে যতগুলো জিনিস দেখাবো, বাম দিকেরটা স্থির, ডান দিকেরটা গতিশীল। মানে একই জিনিস স্থির থাকলে কি হবে, গতিশীল থাকলে কি হবে, সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি এখন। ওকে, তাহলে আসি আমরা এবার আরেকটা জিনিস দেখাই। আবার আগের মতো তোমাকে পরীক্ষায় বলা হলো, একটা আনুভূমিক তলে কোনো একটা বস্তু আছে, ওই বস্তুর উপর
আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে এফ বল প্রয়োগ করা হলো। থিটা ডিগ্রি কোণে এফ বল প্রয়োগ করা হলো। এই এফ বল প্রয়োগ করার কারণে বস্তু স্থির আছে। এবার তোমাকে এখানে বলা হলো কোন একটা বস্তু, ওই বস্তু আনুভূমিক তলে আছে, এই বস্তুর উপর আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণে এফ পরিমাণ একটা বল প্রয়োগ করে বস্তুটাকে এ ত্বরণে গতিশীল করা হলো। এখন তুমি চিত্র থেকে গেস করো এখানে বস্তুটা গতিশীল, এ কি ডান দিকে গতিশীল না বাম দিকে গতিশীল? এ ডান দিকে গতিশীল নাকি বাম দিকে গতিশীল? দিস ইজ মাই ডান, দিস ইজ আমার বাম। তাহলে তোমরাই বলো বস্তুটা কি ডান দিকে গতিশীল হবে নাকি বাম দিকে গতিশীল হবে বলে তোমার কাছে মনে হয়? ডান দিকে গতিশীল হবে মনে হয় নাকি বাম দিকে গতিশীল হবে বলে মনে হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি ডান দিকে গতিশীল হবে। ডান দিকে গতিশীল হবে মানে বুঝতেছ, যেই দিকে বস্তু গতিশীল সেই দিকে নিচে বেশি পরিমাণ বল আছে। তো আমাদের বস্তু এই দিকে এ ত্বরণে গতিশীল। ওকে, ভালো কথা। এই কোনটা থিটা তারা বলে দিছে। এবার আসো, তোমাদের গত ক্লাসে যা শিখেছি, 1 নাম্বার কাজ ভাই, ওজন দিতে হবে নিচের দিকে, দিলাম ওজন নিচের দিকে। 2 নাম্বারে কাজে ভাইয়া তল বরাবর, তলের ঠিক লম্ব বরাবর তলের অপোজিট দিকে একটা আমাদের প্রতিক্রিয়া বল দিতে হবে, অবিলম্ব প্রতিক্রিয়া যাকে বলে। তাহলে এই বরাবর একটা অবিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করবে। এবার বস্তু কোন দিকে গতিশীল হচ্ছে বা হওয়ার উপক্রম, এখানে বস্তু গতিশীল হচ্ছে ডান দিকে, আর এখানে বস্তু ডান দিকে গতিশীল হওয়ার উপক্রম। বুঝছো তো? মানে বস্তুটা ডান দিকে গতিশীল না, কিন্তু গতিশীল হবে অবস্থা। এর মানে তাহলে আমাদের বস্তু এদিকে গতিশীল হতে চাচ্ছে, তাহলে ঘর্ষণ বল তাকে বাধা দিচ্ছে। কোন দিকে বাধা দিবে? ঘর্ষণ বল সবসময় তল বরাবর কাজ করে, গতির বিপরীতে বস্তু ডান দিকে গতিশীল হওয়ার চেষ্টা করে, তার ঠিক বিপরীতে একটা ঘর্ষণ বল এফ কে কাজ করবে। এবার প্রশ্ন হলো, এবার এই 3টা কাজ করার পর আমরা নিজেকে প্রশ্ন করি, এখানে যতগুলা বল আছে তারা আমাদের তল এবং তলের লম্ব বরাবর আছে কিনা? উত্তর হলো না। ও তলের লম্ব বরাবর আছে, তাকে নিয়ে মাথা ব্যথা নাই। ও তল বরাবর আছে, মাথা ব্যথা নাই। ও তলের লম্ব বরাবর আছে, মাথা ব্যথা নাই। কিন্তু ও তল বরাবরও নাই, তলের লম্ব বরাবরও নাই, কিন্তু আমি এটাকে তল বরাবর অথবা তলের লম্ব বরাবর চাই, ওই কারণে লম্ব উপাংশ করা ছাড়া কোনো উপায় নাই। ওই কারণে আমরা এখান থেকে যে কাজটা করিব, এই অ্যাপটাকে 2টা উপাংশে ভাগ করিব। এইদিকে হচ্ছে আমাদের এফ এ কস থিটা, আর এদিকে হচ্ছে আমাদের এফ এ সাইন থিটা। দেখো অ্যাপটাকে 2টা ভাগে ভাগ করছি, দ্যাট মিনস আমি ধরতে পারি অ্যাপ বলে এখন কেউ নাই। এবার তুমি চিত্রটার দিকে তাকাও, আমরা বলছিলাম টোটাল উপরে সমান টোটালে নিচে, তাহলে টোটাল উপরে কে আছে? উপরের দিকে টোটাল হচ্ছে আর এবং এফ সাইন থিটা, তাহলে আর প্লাস এফ সাইন থিটা ইকুয়ালস টু টোটাল নিচে কে আছে? এমজি। শেষ, একটা ইকুয়েশন পেয়ে গেছি, ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন বের করতে পারলে ম্যাথ কেমনে করবো, একটু পরে একটা ম্যাথ আমি করে দেখাবো। বাট আগে হচ্ছে এই জিনিসটা সেন্সটা তোমার ঠিক হইতে হবে, ইকুয়েশন তুমি বের করতে পারতেছো কিনা, এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এবার আসো, যেহেতু বস্তু স্থির, টোটাল ডানে সমান টোটাল বামে। টোটাল ডান দিকে কত? ডান দিকে হচ্ছে এফ কস থিটা সমান বাম দিকে কত? একটাই আছে, এফ কে। ইকুয়েশন নাম্বার 2 শেষ। ঠিক সেম জিনিস, এই বস্তুটা এবার গতিশীল, এমন পরিমাণ বল প্রয়োগ করলাম বস্তু এই ত্বরণে গতিশীল। তাহলে আমরা আবার বলতে পারবো ভাই 1 নাম্বার কাজ, ওজন দিতে হবে নিচের দিকে, অবিলম্ব প্রতিক্রিয়া দিতে হবে তলের লম্ব বরাবর বিপরীত দিকে। বস্তু যেই দিকে গতিশীল ডান দিকে, তার ঠিক অপোজিটে তল বরাবর আমাদের একটা ঘর্ষণ বল কাজ করবে এফ কে। এবার কিন্তু এফ কে সরি এটা এফ এস হবে, কারণ বস্তু স্থির, এটা এফ এস। এখানে দেই হচ্ছে আমার এফ কে গতিশীল। এবার আসি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সেটা হচ্ছে কি, এবার আমি জিজ্ঞেস করতেছি এখানে আমাদের লাইনের বাইরে কে আছে?
লাইনের বাইরে যে আছে তাকে মাইরা পিটাইয়া যেভাবে হোক সোজা করতে হবে। লাইনের বাইরে ভাই আমার ও নাই, ও নাই, ও নাই, ও আছে লাইনের বাইরে। এই অ্যাপটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করব, দুইটা লম্ব উপাংশে। এদিকে হচ্ছে আমাদের অ্যাপ কস থিটা, বারবার বলছি যার সাথে থিটা সেটা হবে কস, যার সাথে থিটা নাই সেটা হচ্ছে সাইন। দিস কনসেপ্ট ইজ সো মাচ ফাইন। এখন আমাদের অ্যাপটা নাই, ধরা যায় অ্যাপটা নাই, তাহলে আমাদের এখান থেকে আমরা বলতে পারি টোটাল উপরে সমান টোটাল নিচে, টোটাল উপরে আছে আর আর এবং এফ সাইন থিটা। যেহেতু দুইটা ভেক্টর একই দিকে হলে যোগ হয়, তাহলে টোটাল উপরের দিকে আছে আর প্লাস এফ সাইন থিটা, আর টোটাল নিচের দিকে আছে হচ্ছে আমাদের এমজি। এবার এখানে হচ্ছে বস্তু স্থির না গতিশীল? গতিশীল। ডানে বড় না বামে বড়? ডানে বড়। যেহেতু ডানে বড়, তাহলে টোটাল বড়, বড় মান হচ্ছে এফ কস থিটা মাইনাস ছোট মান হচ্ছে এফ কে ইকুয়ালস টু এম এ। ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। বলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা? আমি এটার পিছনে প্রচুর টাইম ব্যয় করতেছি একটাই কারণে, আমাদের গুণধর স্টুডেন্টরা এই জায়গায় খুব বেশি এলোমেলো করে ফেলে। এটা নাকি সবচেয়ে কঠিন, আমি জানি না কেন কঠিন, কিন্তু তাদের কাছে এটা সবচেয়ে কঠিন। বাট আমি আশা করতেছি তোমাদের কাছে জিনিসটা ইজি লাগবে। উমেহানি মিম, অ্যাপ কস থিটা বড় কেন? আমি জানি তুমি লেটে আসছো, ওই কারণে তুমি বুঝতেছো না। আসলে দেখো এখানে বস্তুটা হচ্ছে, এই বস্তুটা হচ্ছে অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করার পরেও বস্তু স্থির, আর এখানে কন্ডিশন হচ্ছে অ্যাপ পরিমাণ বল প্রয়োগ করলে বস্তু ওই বলের কারণে এই ত্বরণের সামনের দিকে গতিশীল। তাহলে সে যদি এই বলের কারণে এই দিকে গতিশীল থাকে, তো যেদিকে গতিশীল ওই দিকে নিচ্ছে বল বেশি। ডানে আর বামে বল যদি সেম হইতো, তাহলে তো সে এই ত্বরণে আগাইতো না, কারণ কোন একটা বস্তু ত্বরণপ্রাপ্ত হয় যখন তার উপর লব্ধি বল শূন্য হয় না, মানে আমাদের একদিকে বল বেশি হয়। তাহলে আমার এই দিকে বল বেশি, এই দিকে বল কম, তখন আমার দেখা যাবে আমরা এই বস্তুটা কি আমাদের এই দিকে এই ত্বরণে গতিশীল। ওই কারণে বড় মাইনাস ছোট ইকুয়ালস টু এম এ। ওকে, যাক আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। এবার আসো আমাদের থার্ড। দুইটা চিত্র দেখাই ফেলছি অলরেডি, দুইটা অলরেডি দেখাই ফেলছি। এবার আসো 3 নাম্বার কাহিনী। এবার আসো 3 নাম্বার, আবার ঠিক সেম বস্তু আঁকলাম, মানে আমি যত ধরনের ম্যাথ আসতে পারে সব আমি দেখাই ফেলতেছি, মানে যত ধরনের ক্যাটাগরি আসতে পারে। আসো আবার ভাইয়া, ও সরি এবার তো আর এরকম না, আমাদের আনুভূমিকের মধ্যে শেষ। এবার হচ্ছে ঢালুতল, এবার হচ্ছে ঢালুতলের ম্যাথ, এবার হচ্ছে ঢালুতলের ম্যাথ। আমার তলটা থিটা ডিগ্রি কোণে বাঁকানো, তলটা কি থিটা ডিগ্রি কোণে বাঁকানো। থিটা ডিগ্রি কোণে বাঁকানো তলের মধ্যে এখানে কোনো একটা বস্তু আছে, বলা হলো এই বস্তুর উপর আমি বাহ্যিক কোনো বল প্রয়োগ করলাম না, জাস্ট আমাদের এই তলে থিটা ডিগ্রি কোণে বাঁকানো এখানে একটা বস্তু আছে এবং বস্তুটা কি আছে? স্থির আছে। ওকে, এখানে বলা হলো আমাদের একটা বস্তু, একটা তল, এই তলের মধ্যে এখানে একটা বস্তু আছে এবং বলা হলো এই বস্তুটা গতিশীল আছে। তাহলে বস্তু তো তলের মধ্যে গতিশীল হবে। এখন তোমরাই বলো, বাইরে থেকে আমি কোনো বল প্রয়োগ করি নাই, এই বস্তুটা কি গতিশীল যদি থাকে সে কি তল বরাবর নিচের দিকে গতিশীল নাকি তল বরাবর উপরের দিকে গতিশীল? তোমার কমন সেন্স কি বলে দেখি, তোমার কমন সেন্স কি বলে, তুমি আমাকে বলো। বস্তুটা কি তল বরাবর উপরের দিকে গতিশীল নাকি তল বরাবর নিচে দিয়ে গতিশীল? তোমার কমন সেন্স যা বলে আমিও তা বলবো। তাহলে আমাদের বস্তুটা কি তল বরাবর উপর দিকে, আমি কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ করি নাই, একটা বাঁকা তলে জাস্ট একটা বস্তুকে রেখে দিছি, বস্তুটা আমাদের চলমান আছে, বস্তুটা গতিশীল। সে কি এখন আমাদের উপরের দিকে গতিশীল নাকি নিচের দিকে গতিশীল? অবশ্যই নিচের দিকে। আমাদের এই বস্তুটা তো আমাদের মানুষ না যে ফার্ম দিলে সে ফুলে উপরে উঠে যাবে, আমাদের এটা বস্তু তো, সে তো আমাদের তারা ফার্ম টাম দিয়েও লাভ নেই, সে নিচের দিকে নেমে যাবে। তাহলে আমাদের বস্তুটা নিচের দিকে নামবে। তাহলে আমরা বলতে পারি এই যে এই বরাবর সে এই ত্বরণে গতিশীল, এই বরাবর এই ত্বরণে গতিশীল। এবার আসো আসল কাজ ভাই, 1 নাম্বার কাজ, ওজন সবসময় নিচের দিকে কাজ করে mg। ওকে, তলের ঠিক লম্ব বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া কাজ করে আর বাহ্যিক কোনো বল প্রয়োগ করি নাই। যদি নাহি আমি করি বাহ্যিক বল, এবার আসো আমাদের কি হবে। এবার হচ্ছে সিম্পল কাহিনী ভাইয়া, এখন তো আর কিছু নাই না, এই মুহূর্তে আমি জিজ্ঞেস করিব আমাদের এই বস্তুটা কোন দিকে গতিশীল, গতিশীল না হলেও কোন দিকে গতিশীল হওয়ার উপক্রম? ভাইয়া নিচের দিকে। তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে হচ্ছে ভাইয়া এই দিকে,
এইদিকে ঘর্ষণ বল এফ এস কাজ করবে। এবার আসো এই মুহূর্তে আমি চিন্তা করব লাইনের বাইরে কে কে আছে। দেখো তল বরাবর লাইন হচ্ছে এটা, তলের লম্ব বরাবর লাইন হচ্ছে এটা, এটা তল বরাবর, এটা তলের লম্ব বরাবর, এটা কোনো বরাবর নাই, তাহলে এটাকে দুটো উপাংশে ভাগ করে পাই। তবে আমরা গত ক্লাসে দেখাইছিলাম এই কোণটা যদি থিটা হয় অবভিয়াসলি এই কোণটাও থিটা হবে। তাহলে আমরা বলতে পারবো এই এমজি এর একটা উপাংশ এইদিকে, এটাকে আমরা বলতেছি এমজি কস থিটা, এমজি এর আরেকটা উপাংশ এইদিকে, এটাকে আমরা বলতেছি হচ্ছে এমজি সাইন থিটা। কারণ যার সাথে কস সেটা হচ্ছে সাইন, যার সাথে থিটা আছে সেটা হচ্ছে কস, যার সাথে থিটা নাই সেটা হচ্ছে সাইন। তাহলে আমাদের এখানে আমরা এমজিটাকে এখন নাই বলে ধরে নিতে পারি। এমজি যদি নাই বলে আমরা ধরে নিই, এই তলের মধ্যে চিন্তা করো, তলের মধ্যে টোটাল উপরে সমান টোটাল নিচে, তাহলে টোটাল উপরে কে আছে, টোটাল উপরে আছে আর, টোটাল নিচে কে আছে এমজি কস থিটা, আর ইকুয়ালস টু এমজি কস থিটা, ইকুয়েশন নাম্বার 1। টোটাল ডানে সমান টোটাল বামে, টোটাল ডানে কি আছে এফএস, টোটাল বামে কি আছে এমজি সাইন থিটা, এফএস ইকুয়ালস টু এমজি সাইন থিটা, ইকুয়েশন নাম্বার 2। শেষ। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা? বিমরিয়ম মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ তোমাদেরকে মুখস্থ করাতে পারছি। আমি চাচ্ছি যে তোমাদের মুখস্থ হয়ে যাক ক্লাস করতে করতে, ওই কারণে তুমি দেখবা অনেকবার বলছি আমি এটা। আর আজকে এগুলো কিন্তু গত ক্লাসে পড়েছি, আজকে আবার পড়াচ্ছি দুইটা কম্প্যারিজনের জন্য, না হয় পরীক্ষায় তোমরা এলোমেলো করে ফেলবা। ওকে, এবার আসি আমরা ডান পাশেরটা দেখি, আবার আগের মতো কোনো বাহ্যিক বল তো নাই। এবার আসি বস্তুর উপর আমাদের ওজন কাজ করে হচ্ছে আমাদের কোন দিকে ভাইয়া, আমাদের এই কোণটা হচ্ছে থিটা, ওজন কাজ করে নিচের দিকে ভাইয়া এমজি পরিমাণ ওজন কাজ করে। অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে এই যে তলটা আছে এই তলের ঠিক লম্ব বরাবর উপরের দিকে অবিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করে। এবার হচ্ছে ভাইয়া আমরা আমাদের বস্তুটা কোন দিকে গতিশীল, বস্তুটা নিচের দিকে গতিশীল, তল বরাবর নিচের দিকে, তাহলে বস্তু যেদিকে গতিশীল তার ঠিক অপোজিট দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে এফ কে। এবার কিন্তু এফ কে কেন, বস্তুটা আমাদের স্থির না, বস্তুটা গতিশীল। এবার আসি আমাদের লাইনের বাইরে কে কে আছে, একটা লাইন হচ্ছে আমাদের তল বরাবর, আরেকটা লাইন হচ্ছে তলের লম্ব বরাবর। বুঝতেই পারতেছো এমজিটা লাইনের বাইরে, বাকি সবাই লাইনের ভিতরে। তাহলে আমাদের এমজিটাকে আমরা বলতেছি এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা, তাহলে এমজিটাকে লাইনের ভিতরে আনবো কীভাবে, এইদিকে হচ্ছে ভাইয়া একটা উপাংশ হচ্ছে এমজি কস থিটা, আর এইদিকে একটা লম্ব উপাংশ হচ্ছে ভাইয়া এমজি সাইন থিটা। তাহলে আমরা এই এমজিটা এখন নাই বিবেচনা করতে পারি। ওকে ওকে, এবার আমরা বলতে পারবো টোটাল উপরে সমান টোটাল নিচে, টোটাল উপরে আছে আর নিচে আছে এমজি কস থিটা, তাহলে একটা হচ্ছে আর ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া এমজি কস থিটা। এবার হচ্ছে এবারে কিন্তু বড় মাইনাস ছোট ইকুয়ালস টু এম এ। এই তোমরা বলো এমজি সাইন থিটার মধ্যে এটা হচ্ছে মনে করো নিচের দিকেরটা, এটা হচ্ছে উপরের দিকেরটা, নিচেরটা বড় না উপরেরটা বড়, এদিকেও একটা এদিকেও একটা, এদিকে এমজি সাইন থিটা এদিকে এফকে, নিচেরটা বড় না উপরেরটা বড়, তোমরা আমাকে বলো নিচেরটা বড় না উপরেরটা বড়। এই যে আমাদের সাইফুল আনসার অলরেডি দিয়ে দিছে আলহামদুলিল্লাহ, যাক তাহলে শিখাইতে পারছি। হ্যাঁ তাহলে আমার নিচেরটা বড়, যেহেতু নিচেরটা বড় তাহলে আমাদের এই বড়টা মাইনাস ছোটটা, তাহলে এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়ালস টু এম এ। শেষ, ইকুয়েশন শেষ। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা, বুঝছি কিনা, আমরা বলি, আমরা বুঝছি কিনা বলি। এবার আসে এর পরের এক্সাম্পল, মানে আমি সব টাইপ তোমাকে দেখাই ফেলছি। দেখো এখন তোমার কাছে দেখো, আমি যদি শুরুতে যদি এগুলো দেখাইতাম তোমার কাছে আহামরি কঠিন লাগতো, বাট এখন একটা সিকোয়েন্সে চলে আসছে না, যাক আলহামদুলিল্লাহ। ওকে, এই টপিক্সটা নিয়ে আমি সবসময় ভয়ে থাকি, কারণ আমাদের স্টুডেন্টরা কেন জানি এই টপিক্সটা বুঝতে গেলে তাদের মাথাটা এলোমেলো হয়ে যায়, বাট তোমাদের মাথাটা ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। আবার এটা আনুভূমির সাথে থিটা ডিগ্রি কোণে একটা তল আছে, এখানে একটা বস্তু আছে। তো আমি বললাম এই যে একটা বস্তু তুমি দেখতেছ, এই বস্তুর উপর আমি তল বরাবর নিচের দিকে একটা এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি, মানে একটা বস্তু এটা আছে তাও আমি এই বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করতেছি, বাট আমি বল প্রয়োগ করার পরেও
বস্তু গতিশীল হবে হবে অবস্থা, বাট গতিশীল না, তোমাকে আমি বলে দিছি। এবার আমি বললাম কি না, এরকম একটা তল আছে থিটা ডিগ্রি কোণে, এই তলে এই দিকে আমার একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি তল বরাবর নিচের দিকে F পরিমাণ বল প্রয়োগ করলাম। এই বল প্রয়োগ করার কারণে বস্তু বলের দিকে গতিশীল হলো, এর মানে আমার এখানকার বস্তুটা এই দিকে এই ধরনে গতিশীল থাকবে। ওকে, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। দেন উই নিড টু সলভ ইট। প্রথমে ভাইয়া ওজন দিব, তাহলে আমাদের ওজন mg নিচের দিকে কাজ করে। ওকে, এরপর বস্তু যেই তলে আছে তলের ঠিক লম্ব বরাবর উপরের দিকে অবিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করে। ওকে ভাইয়া, বস্তুটা কোন দিকে গতিশীল হওয়ার উপক্রম? নিচের দিকে। তাহলে আমাদের উপরের দিকে তল বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে Fs। ঠিক এই মুহূর্তে আর কেউ নাই, এখানে 1 2 3 4টা বল আছে, এদের মধ্যে লাইনের বাইরে কোনটা আছে? দেখো, এটা তল বরাবর, এটা তলের লম্ব বরাবর। ভাইয়া আমার mgটা হচ্ছে লাইনের বাইরে, বাকি সবাই লাইনের ভিতরে, এই কোনটা হচ্ছে থিটা। তাহলে mgটাকে লাইনে নিয়ে চলে আসি, এই বরাবর হবে আমাদের mg cos থিটা, আর এই বরাবর হবে আমাদের mg sin থিটা। ওকে, দ্যাট মিনস বর্তমানে mgটা আমার কাছে নাই। এবার আসো ভাইয়া, আমরা এখান থেকে তোমাকে বলতে পারি, সেটা হচ্ছে সিম্পল, বস্তু স্থির আছে, তাহলে টোটাল উপরে সমান টোটাল নিচে, উপরেও একটা নিচেও একটা, তাহলে আমরা বলতে পারি আর সমান mg cos থিটা। এবার আসো, এবার একটু ভালো করে খেয়াল করো, বস্তু কিন্তু স্থির, এর মানে টোটাল ডান পাশে সমান টোটাল বাম পাশে। এই বস্তুর ডান পাশে হচ্ছে Fs ইকুয়ালস টু, বাম পাশে কি আছে? Fও আছে, mg sin থিটাও আছে। একই দিকে থাকলে লব্ধির মান কি হয়? যোগফলের সমান। তাহলে F প্লাস mg sin থিটা, এটা আমার ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা আমরা বলি, এটা বুঝছি কিনা বলি। এটা বুঝছি কিনা বলি। Fs আর F কে দিয়ে কি বোঝায়? ছোট হাতের F বলতে আমরা বুঝি হচ্ছে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স। আর F যখন নিচে আমরা S দিই, তাহলে বুঝতে পারছো ফ্রিকশন ফোর্স S এর জন্য, ফ্রিকশন ফোর্স K এর জন্য। যখন আমরা S দিচ্ছি, দিস ইজ মিনস স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে স্থিতির জন্য, অর্থাৎ এটা ফ্রিকশন ফোর্স, ঘর্ষণ বল, তবে স্থিতির জন্য। আর এই কে দ্বারা বোঝা হচ্ছে কাইনেমেটিক। তাই এটা হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স, তবে গতির জন্য, গতির জন্য। তাহলে আমরা এটাকে বলতে পারি, এটা হচ্ছে আমাদের আসলে অ্যাকচুয়ালি সীমান্তিক ঘর্ষণ বল, স্থির থাকা অবস্থায় সবচেয়ে বড় ঘর্ষণ বল সীমান্তিক ঘর্ষণ বল, আর এটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ বল। ওকে, আমি মুছে ফেলি। আমরা এটা বুঝছি কি না প্লিজ বলি তো। হ্যাঁ, যাক, যদি আমরা বুঝে থাকি, এবার আমরা ডান দিকে তাকাই, ডান দিকের এই চিত্রটা আবার সিমিলার প্রসেস আগাবো। দেখো একবারে, তোমার বিরক্ত লাগতেছে, আরও লাগুক। বিরক্ত লাগতেছে মানে তুমি শিখে গেছো। নিচের দিকে আমাদের ওজন mg কাজ করতেছে। ওকে ভাইয়া, বস্তু যে তলে আছে ওই তলের ঠিক লম্ব বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করে। ভাই এবার হচ্ছে আমাদের বস্তুটা কোন দিকে গতিশীল? ভাই নিচের দিকে গতিশীল। তাহলে তল বরাবর উপরের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, যাকে আমরা বলতেছি Fk। এবার ভাইয়া আমাদের লাইনের বাইরে কে কে আছে? এই যে ভাইয়া একটা লাইন হচ্ছে আনুভূমিক, আর একটা লাইন হচ্ছে উলম্ব। তাহলে আমাদের লাইনের বাইরে আছে আমার mg, এই mgটা এটার সাথে থিটা ডিগ্রি কোণে আছে, যেহেতু এই কোণটা থিটা, এই কোণটাও থিটা। তাহলে আমি mgটাকে লাইনে নিয়ে আসি, এটা হচ্ছে আমাদের mg cos থিটা, আর এটা হচ্ছে আমাদের, এদিকে হচ্ছে আমাদের mg sin থিটা। তাহলে mgটা আমাদের নাই ধরা যায়। এবার আসো আমরা এখান থেকে বলতে পারবো টোটাল উপরে সমান টোটাল নিচে, উপরে হচ্ছে আর, নিচে হচ্ছে আমাদের mg cos থিটা। আর এই চিত্রে যদি বলি ভাইয়া ডান দিকের গুলা বড় নাকি বাম দিকের গুলা বড়, অবশ্যই ভাইয়া আমাদের এই যে বাম দিকে নিচের দিকের গুলা বড়। তাহলে আমরা বলতে পারি বড়টা মাইনাস ছোটটা ইকুয়ালস টু ma। বড় কিন্তু একটা না, দুইটা। তাহলে যেদিকে বড় ওইদিকে কে কে আছে? F প্লাস
mg sin থিটা, মানে জাস্ট লাইক দ্যাট। এইদিকে মনে করো 5 নিউটন আছে, আবার এইদিকে আছে মনে করো 10 নিউটন, আর এইদিকে আছে মনে করো হচ্ছে আমার 4 নিউটন। তাহলে আমি দেখতেছি ওভারঅল এইদিকে বড়, তো এইদিকে 5 নিউটনও আছে, 10 নিউটন আছে, টোটাল কয় নিউটন? 15 নিউটন। তাহলে আমি এটার বদলে এখানে টোটাল 15 নিউটন লিখতে পারি না? হ্যাঁ, এটা দ্বারা মিন বুঝাচ্ছে 15 নিউটন বড়, 4 নিউটন ছোট, তাহলে 15 - 4। তো আমরা ওই জন্যই একই দিকে থাকলে তাদেরকে আগে যোগ করে ফেলতেছি। তাহলে বড় হচ্ছে এটা, এটা প্লাস এটা, এই দুইটার সমষ্টি হচ্ছে বড়। কার থেকে বড়? এফকে থেকে বড়। তাহলে মাইনাস এফকে, তাহলে বড় মাইনাস ছোট ইকুয়ালস টু এম এ। শেষ। বলো বুঝছি কিনা? দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 2। বলো বুঝছি কিনা? বুঝছি কিনা বলো। বুঝছি কিনা বলি? ওকে, যাক বুঝতে পারছি। অ্যান্ড হোপফুলি দিস ইজ আওয়ার লাস্ট ওয়ান। এখন যেটা করবে এটা হচ্ছে লাস্ট। তাহলে আমি দেখো যেগুলো করাচ্ছি এগুলোর বাইরেও কিন্তু আরও দেওয়া যায়, বাট এগুলো হচ্ছে কমন ক্যাটাগরি, এগুলোর বাইরে খুব একটা দেওয়ার কথা না। বাট এগুলার বেসিকটা ক্লিয়ার হলে দুনিয়ার যেরকমভাবে তোমাকে দেখ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট ওয়ান। এরপর আমরা একটা ম্যাথ করব, শেষ। আবার থিটা ডিগ্রি কোণে। এবার আমাকে বলা হলো এটা বস্তু আছে এখানে, এই বস্তুটাকে তল বরাবর এই দিকে এফ পরিমাণ বল প্রয়োগ করে স্থির রাখা হয়েছে। এফ পরিমাণ বল প্রয়োগ করে কি করা হয়েছে? স্থির রাখা হয়েছে। ওকে, আর এখানে আমাকে বলা হলো এই বস্তুটাকে এফ পরিমাণ বল প্রয়োগ করে তল বরাবর এফ পরিমাণ বল প্রয়োগ করে এই দিকে গতিশীল রাখা হয়েছে। তাহলে বুঝতে পারতেছি যেদিকে বল প্রয়োগ করব ওই দিকে বস্তু এই ত্বরণে যাচ্ছে ধরে নিলাম। তাহলে আমি প্রথমে এইখানে আসি। ভাই আমাকে 1 নাম্বার কাজ করতে হবে, ওজন কোণ বরাবর কাজ করে ভাই নিচের দিকে কাজ করে এমজি। আমাদের যে তলটা আছে এই তলের ঠিক লম্ব বরাবর অবিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করে। আমি যে পরিমাণ বল প্রয়োগ করলাম প্রযুক্ত বল হচ্ছে এফ। প্রযুক্ত বলের যেদিকে, প্রযুক্ত বলের প্রভাব যেদিকে, এই বলের কারণে বস্তু এইদিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। এই বলের ঠিক বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে। যেহেতু বস্তু এইদিকে বল প্রয়োগ করতেছি, আমরা জানি প্রযুক্ত বলের বিপরীতে ঘর্ষণ বল। যেহেতু এবার আমার প্রযুক্ত বলটা উপরের দিকে, ঘর্ষণ বলটা আমার নিচে দিয়ে কাজ করবে। যেহেতু স্থির, এটা হচ্ছে স্থিতি ঘর্ষণ। এবার আসি লাইনের বাইরে কে কে আছে। ভাই লাইনের বাইরে আছে এমজি। এমজিটা কত ডিগ্রি কোণে আছে? থিটা ডিগ্রি কোণে। এই বরাবর থাকবে এমজি কস থিটা, আর এই বরাবর থাকবে হচ্ছে এমজি সাইন থিটা। তাহলে আমরা এমজিটা নাই ধরে নিতে পারি। এবার আমরা বলতে পারবো টোটাল উপরে সমান টোটাল নিচে। টোটাল উপরে হচ্ছে আর, নিচে হচ্ছে আমাদের এমজি কস থিটা। ওকে, এবার আসি আমাদের এখানে যদি আমি চিন্তা করি বস্তুটা কিন্তু স্থির, দ্যাট মিনস সে উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি টোটাল ডানে সমান টোটাল বামে। তাহলে আমরা এখানে টোটাল ডানে কে আছে? অনলি এফ। আর বামে কে আছে? এফএসও আছে, এমজি সাইন থিটাও আছে। সো আমরা বলতে পারি এফএস প্লাস এমজি সাইন থিটা। ওকে, দিস ইজ আওয়ার ইকুয়েশন। তাহলে দিস ইজ ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। বলো আমরা বুঝছি কিনা, এটা বুঝছি কিনা বলি। কোনো কনফিউশন দেখলে কোয়েশ্চেন করতে পারো। বুঝছি কি না? যাক, অ্যান্ড দিস ইজ আওয়ার লাস্ট ওয়ান। দেখো ভাইয়া এক পরিমাণ বল প্রয়োগ করলাম। ওকে, প্রথমে আমরা ওজন দিয়ে দিই। ভাইয়া ওজন আমাদের নিচে দিয়ে কাজ করে এমজি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ভাইয়া তল যেটা আছে তলের ঠিক লম্ব বরাবর একটা অবিলম্ব প্রতিক্রিয়া আর কাজ করতেছে।
ওকে, দেন হচ্ছে তোমাকে বলা হলো আমাদের বস্তুটাকে উপরের দিকে এক পরিমাণ বল প্রয়োগ করে এই ধরনের গতিশীল রাখা হয়েছে। তাহলে বস্তু কোন দিকে গতিশীল? উপরের দিকে গতিশীল। যেহেতু উপর দিয়ে গতিশীল, তার ঠিক উল্টা দিকে আমাদের একটা ঘর্ষণ বল থাকবে হচ্ছে এফ কে। এবার আসি ভাই, লাইনের বাইরে কে আছে? আমাদের লাইনের বাইরে ভাই আমাদের শুধুমাত্র এমজিটা আছে। এই এমজি এর সাথে এই কোণটা হচ্ছে ভাইয়া থিটা। তাহলে আমার এটা যদি এমজি হয়, এদিকে হচ্ছে ভাইয়া আমাদের এমজি কস থিটা, এবং এইদিকে হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। এবার আমরা বলতে পারি, ধরে নিলাম এখানে কোনো এমজি, আমাদের এমজি নাই, কারণ এমজি রেখে আমরা দুটো উপাংশে বিভক্ত করলাম। এবার আবার আগের মতো টোটাল উপরে সমান টোটাল নিচে, উপরে আছে আর নিচে আছে হচ্ছে এমজি কস থিটা। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আর ইকুয়েশন নাম্বার 2তে গেলে বস্তু কোন দিকে গতিশীল? উপরের দিকে। তাহলে এই দিকে আমার কে কে আছে? দেখো, নিচের দিকে আছে আমার দুইটা, একটা হচ্ছে এফ কে আর একটা হচ্ছে এমজি সাইন থিটা। এই দুইটার সমষ্টিটা নিশ্চয়ই অ্যাপ থেকে ছোট, অ্যাপটা আমার বড়। যদি এদের থেকে অ্যাপ বড় না হইতো, সে কিন্তু উপরে যাইতো না। তাহলে আমাদের এই দুইটার তুলনায় অ্যাপটা কিন্তু বড়। তাহলে আমরা বলতে পারতেছি এফ মাইনাস এফ কে প্লাস এমজি সাইন থিটা ইকুয়ালস টু এম এ, বা একসাথে লিখে দিতে পারি এফ মাইনাস এফ কে মাইনাস এমজি সাইন থিটা ইকুয়ালস টু এম এ। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এর মানে এটা হচ্ছে টোটাল বড় মাইনাস টোটাল ছোট। এই যে এই দুইটার টোটালটা হচ্ছে এটা প্লাস এটা ছোট ইকুয়ালস টু এম এ। বলো আমরা বুঝছি কিনা? বুঝছি কিনা বলি, ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? এতটুকু আমাদের সবার ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে আমাদের কনসেপ্ট শেষ। এবার আমরা এই কনসেপ্টের বেসিসে একটা ম্যাথ করাবো। এই কনসেপ্টের বেসিসে আমরা একটা ম্যাথ করাবো। আমি একটা ম্যাথ আমার খাতায় লিখে রাখছি, কারণ তোমাদের বইতে এরকম কোনো ম্যাথ পাই নাই। একজন লোক পায়ে স্কেট পরে 30 ডিগ্রি ঢালু তলে নিচের দিকে রওয়ানা হলো। তলের সাথে স্কেটের ঘর্ষণ গুণাঙ্ক 0.1। তলের সাথে স্কেটের ঘর্ষণ গুণাঙ্ক 0.1 হলে তার ত্বরণ কত? তার ত্বরণ কত? এবং বলা হলো 5 সেকেন্ড পর তার বেগ কত? বেগ কত? ওকে, তো আমরা একটু কোয়েশ্চেনটা খেয়াল করি। আমাদের কি বলা আছে? একজন লোক পায়ে স্কেট পরে হাঁটতেছে। পায়ে স্কেট মানে বুঝো তো, এই যে আমাদের যারা দৌড়বিদ তারা এরকম করে না, পায়ে কতগুলো এরকম স্কেট পরে তারা ঢালু পথে এরকম, যে এই লোকটা হচ্ছে তোমার ওই টাইপসের, যে উনি পায়ে স্কেট পরে নিচের দিকে যাচ্ছে আর কি।
হ্যাঁ, এই লোকটা কী হয়েছে জানি না, মানে এরকম একটা ওদের কোয়েশ্চেন করা হলো, একজন লোক পায়ে স্কেট পরে, যে পায়ে স্কেট পরলো, স্কেট পরে এটা হচ্ছে 30 ডিগ্রি ঢালু তলে নিচের দিকে রওনা হলো। তাহলে পায়ে স্কেট পরে সে স্লিপ করে করে নিচের দিকে চলে যাচ্ছে, স্বাভাবিক। তো আমাদের রওনা হলো, তলের সাথে স্কেটের যে ঘর্ষণ গুণাঙ্ক, এই তলের সাথে স্কেটের যে ঘর্ষণ গুণাঙ্কটা হচ্ছে 0.1। তো আমার এই বস্তুটা কিন্তু নিচের দিকে গতিশীল, দ্যাট মিন্স এই যে আমার 0.1 এটা হচ্ছে মিউ কে এর মান, মিউ কে ইকুয়ালস টু 0.1, এবং এখানে যে 30 ডিগ্রি এটা হচ্ছে থিটা এর মান, থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। এবার বলা হলো তাহলে তার ত্বরণ কত। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাক্সিলারেশন অ্যান্ড আফটার 5 সেকেন্ড তার ভ্যালোসিটি কত সেটা জিজ্ঞেস করলো। এটা পরের কোয়েশ্চেন, টি ইকুয়ালস টু 5 সেকেন্ড হলে ওই 5 সেকেন্ড পর তার ভ্যালোসিটি কত। তাহলে আসো আমরা এবার এটা সলভ করি। তাহলে আমাদের এই যে পায়ে যে আমাদের ওই যে আমাদের বরফের দেশগুলোতে তোমার পায়ে কতগুলা স্কেটের মতো করে স্লিপিং করে না, পায়ে কিছু একটা পরে, ওইগুলোকে আমরা বলি স্কেট বলা হয় আর কি। তো সে স্কেট পরে নিচের দিকে নামতেছে, এরকম বলা হলো। তাহলে আসো আমরা এটা সলভ করতে থাকি। আমরা তো আর মানুষ একে করবো না, আমরা জেনারেলি করি। তো তোমাকে বলা হলো 30 ডিগ্রি ডালু পথ, তো আমি একটা 30 ডিগ্রি ডালু পথ নিয়ে নিই। হ্যাঁ, এই যে আঁকলাম 30 ডিগ্রি, এটা হচ্ছে থিটা। তো এখানে বস্তুটা আছে, দেখো বস্তু আমার কি করতেছে, যেমন আমি স্লিপ করে করে আমি নিচের দিকে নামতেছি, আমি তো আর বাইরে থেকে তো কেউ তো আমাকে ঠেলতেছে না, না। তাহলে আমি কেন নামতেছি? অভিকর্ষের টানে। তাহলে সিম্পল, বাহ্যিক কোনো বল নাই, এই বল এটা দেওয়া আছে থিটা। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলভাবে বলতে পারি, কি বলতে পারি ভাইয়া? প্রথম কথা, চিত্র আঁকা শুরু করো। থিটা ভাইয়া আমাদের এখানে নিচে দিয়ে কাজ করে হচ্ছে mg। ভাই আমাদের এই যে তলটা আছে, এই তলের ঠিক লম্ব বরাবর উপর দিয়ে কাজ করে অবিলম্ব প্রতিক্রিয়া আর। ওকে ভাই, আমি তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করতেছি না, সে স্কেট পরে নিচের দিকে অটোমেটিক চলে যাচ্ছে পিছলা খায়া। তাহলে আমাদের এখানে আমাদের তল এবং তলে তাহলে আমাদের সে কোন দিকে চলে যাচ্ছে? নিচের দিকে। তাহলে সে যেহেতু নিচের দিকে চলে যাচ্ছে, ঘর্ষণ বলটা কাজ করতেছে উপরের দিকে, সে তো আমার গতিশীল, কারণ সে নিচের দিকে চলে যাচ্ছে। তাহলে আমার এটা হচ্ছে এফ কে এর মান। তাহলে আমাদের এখান থেকে লাইনের বাইরে কে কে আছে? শুধুমাত্র এমজি। এই এমজিটাকে আমরা দুটো উপাংশে বিভক্ত করতে পারি। এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আমাদের এমজি কস থিটা, আর এই কোণটা হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া টোটাল উপরে সমান টোটাল নিচে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি প্রথম কথা আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের এমজি কস থিটা। ওকে, আর আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া আমাদের আরেকটা হচ্ছে কি, এখানে বস্তুটা কি হচ্ছে, সে এই ত্বরণে নিচের দিকে নামতেছে, ওই ত্বরণটা তোমাকে জিজ্ঞেস করলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়ালস টু হচ্ছে এম এ। এই ত্বরণ এটা তোমার কাছে জানতে চাইছে। তো তোমার এটা ইকুয়েশন নাম্বার 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, এই দুইটা থেকে সলভ করতে হবে। তো আসো, তোমার মিউ এর মান জানা আছে, এখানে এফ কে আর মিউ এর মধ্যে সম্পর্ক কি আমরা জানি হচ্ছে এফ কে ইকুয়ালস টু হচ্ছে মিউ কে ইন্টু আর। তাহলে আমরা এই ইকুয়েশনে ডাইরেক্ট বসাই দিই, এমজি সাইন থিটা মাইনাস এফ কে মানে হচ্ছে মিউ কে ইন্টু আর ইকুয়ালস টু এম এ। এবার দেখো ফ্রম ইকুয়েশন নাম্বার 1 থেকে আর এর মানে কিন্তু আমি জানি, আর এর মান হচ্ছে এমজি কস থিটা, আর এর মানটা এখানে বসাই দিই। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এমজি সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু এমজি কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এম এ। ডানে বামে ইকুয়েশন থেকে আমাদের ডানে বামে থেকে এমটা কমন নেওয়া যায়, এম কমন নিলে এমটা চলে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো আমাদের জি সাইন থিটা মাইনাস মিউ কে ইন্টু জি কস থিটা ইকুয়ালস টু এ। তাহলে আমরা এ ইকুয়ালস টু বলতে পারি সিম্পলি সাইন 30 মাইনাস মিউ কে এর মান কত 0.1 ইন্টু কস 30 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। ক্যালকুলেশন করলে তোমার এর মানটা বের হয়ে যাবে, শেষ অ্যাক্সিলারেশন বের হয়ে গেছে। যদি অ্যাক্সিলারেশন বের হয়ে যায়, এবার তোমাকে হলো 5 সেকেন্ড পর ব্যাক কত। তো আমরা জানি বস্তু আদিবেগ কী ছিল, 0 ছিল। তাহলে বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে আমাদের বি এর মান বের করব, আদিবেগ 0 প্লাস এ কোত্থেকে পাবো,
এই অ্যাক্সিলারেশনটা এখানে বসাই দিব, ইন্টু সময় 5 ক্যালকুলেশন করলে শেষ বেগটা পেয়ে যাব। এই ধরনের ম্যাথ এক্সামে আসতে পারে, বলো আমরা বুঝছি কিনা। সিম্পল, মানে তোমার যেই দুটি ইকুয়েশন পাবা তার সাথে এই যে এফ কে ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর, এই ইকুয়েশনের কম্বিনেশন করে তুমি সলভ করে ফেলতে পারবা। বলো বুঝছো কিনা। ভাইয়া আজকে কি এমসিকিউ ক্লাস হবে ডিফারেন্সিয়েশন? হ্যাঁ, আজকে ডিফারেন্সিয়েশনের সবচেয়ে জোস ক্লাস হবে। ওটা তো আমি ডিফারেন্সিয়েশনের যতগুলো শর্টকাট আছে আমি অলরেডি এগুলা কালেক্ট করছি, আমার কালেকশানে অলরেডি আছে, সবগুলো একসাথে আমরা শর্টকাটের ক্লাস দিব, বেশি বেশি ইম্পর্টেন্ট ক্লাস। আজকের ক্লাস যে মিস করবে তার লাইফ শেষ, মানে লাইফ শেষ না, মানে হচ্ছে অনেক কিছু মিস করে ফেলবে। আচ্ছা একটা ম্যাথ করি, এটা বুয়েটে আসছিল, এটা বুয়েটে আসছিল 2009-10 সালে এই টপিক্স থেকে বুয়েটে একটা ম্যাথ আসছিল, সেটা হচ্ছে 2009-10 সালে। এখানে আমার সামনে চোখের সামনে দেখতেছি, তো আমি সেটা একটু করাই দিই। এটা বুয়েটে আসছিল 2009-10 সালে। ওকে, আসো আমরা সেটাই করি, তুমি স্ক্রিনশট তুলে নাও। তো আমরা বুয়েটের ম্যাথটা করি। আমাদের বুয়েটে আসছিল, তবে কঠিন কোনো কিছু না, আমরা যা পড়ছি দ্যাটস এনাফ যে আমাদের এটাকে সলভ করার জন্য। ওই ম্যাথটা আমি এখন যে ম্যাথটা করলাম এর থেকেও সোজা বুয়েটে যে ম্যাথটা আসছে। তো বুয়েটের ম্যাথটা হচ্ছে একটি বস্তু কোনো তলের উপর দিয়ে, এটা বুয়েট 8-9 সালে আসছে। তো তোমাকে বলা হলো একটি বস্তু কোনো তলের উপর দিয়ে, একটি বস্তু কোনো তলের উপর দিয়ে, কোনো তলের উপর দিয়ে, একটি বস্তু কোনো তলের উপর দিয়ে 36 কিলোমিটার/আওয়ার বেগে পিছলিয়ে চলতে চলতে স্থির হয়ে গেল। 36 কিলোমিটার/আওয়ার বেগে পিছলিয়ে চলতে চলতে স্থির হয়ে গেল। ওকে, তো বলা হলো বস্তু এবং তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2, বস্তু এবং তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? এত হলে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? আসি তাহলে আমরা এদিকে। তোমাকে বলা হলো একটি বস্তু কোনো তলের উপর দিয়ে এত বেগে পিছলিয়ে চলতে স্থির হয়ে গেল। চলতে স্থির হলো, এর মানে কি? এর মানে হচ্ছে আদি বেগ হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা বলতে পারি আদি বেগ হচ্ছে 36 কিলোমিটার/আওয়ার, দ্যাট মিনস 10 মিটার/সেকেন্ড এসে এককে নিলে, এবং শেষ বেগ বি ইকুয়ালস টু হচ্ছে 0। তোমাকে বললো বস্তু এবং রাস্তার তলের ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.2, এর মানে মিউ কে ইকুয়ালস টু 0.2। আমাদের 0.2, কারণ বস্তু তো গতিশীল থেকে আস্তে আস্তে থামছে, হলে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? এর মানে এস ইকুয়ালস টু তোমাকে জিজ্ঞেস করলো। আসলে আমরা ঘর্ষণের কনসেপ্ট দিয়ে যেটা বের করি সেটা হচ্ছে তলের মধ্যে ত্বরণটা কত। তো আমি ঘর্ষণের কনসেপ্ট দিয়ে ত্বরণটা বের করব। ত্বরণ বের করতে পারলে ডাইরেক্ট ফর্মুলা বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এখান থেকে আমরা বলতে পারবো বি স্কোয়ার তো মাত্র 0, তাহলে আমাদের 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। এখান থেকে বলা যায় টোয়াইস এ এস ইকুয়ালস টু মাইনাস ইউ স্কোয়ার। এখান থেকে বলা যায় এস ইকুয়ালস টু মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস এ। ইউ এর মান জানা আছে, আর টোয়াইস এর মানটা আমরা ক্যালকুলেশন করে বের করব। তো আমার মেইন কাজ হচ্ছে যেই তলের কথা বললো সেই তলের অ্যাক্সিলারেশনটা বের করা, ত্বরণটা বের করা। সেই ত্বরণটা আমরা এখন বের করব। এটা গতির ম্যাথ, মানে গতির ম্যাথও বলতে পারি, আবার এখানকার ম্যাথও বলতে পারি। দূর দেওয়া জিনিস মুছে ফেলছি কেন। ই সমান 10 মিটার/সেকেন্ড, বি সমান হচ্ছে 0, তারপর হচ্ছে মিউ কে ইকুয়ালস টু হচ্ছে আমার 0.2, তারপর হচ্ছে আমাদের কি, তারপর হচ্ছে আমার এস ইকুয়ালস টু হোয়াট, আর এস এর জন্য আমার ত্বরণ জানতে হবে এ ইকুয়ালস টু হোয়াট। তো তোমাকে তো এখানে কোন তল বলে নাই, দ্যাট মিনস কিছু না বলা মানে হচ্ছে আনুভূমিক তল। তাহলে কোন একটা আনুভূমিক তল আছে, ফার্স্ট অফ অল আমাকে চিত্র এঁকে ফেলতে হবে।
আনুভূমিক তল আছে, ধরে নিলাম বস্তুর ওজন হচ্ছে আমাদের কি এমজি। তাহলে আমাদের তলের অবিলম্ব প্রতিক্রিয়া কত? অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে ভাইয়া আমাদের আর। অবিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে আমাদের কি আর। এখন তোমাকে বলা হলো একটি বস্তু কোনো তলের উপর দিয়ে এত বেগে পিছলিয়ে চলতেছে। তো আমাদের এখানে আমরা যে জিনিসটা বলতে পারি, বস্তুটা আমাদের কোন দিকে চলতেছে? ভাই আমাদের বস্তুটা আমার চলতেছে হচ্ছে এই দিকে। ধরে নিলাম বস্তুটা এই দিকে এই ত্বরণে যায়। তাহলে বস্তু যদি আমার এই দিকে যায়, সে পিছলিয়ে যাচ্ছে। সো তোমার বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা লাগতেছে না। তাহলে সে যদি এই ত্বরণে ডান দিকে যায়, তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারবো সে যেহেতু ডান দিকে যাচ্ছে, এর মানে বাম দিকে হচ্ছে আমাদের একটা এফকে আছে। আমাদের কি এফকে আছে। তাহলে আমরা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে জিনিসটা বের করতে পারবো, আমাদের এখান থেকে যেটা বের করতে পারবো সেটা হচ্ছে আমাদের এই বস্তুটা কি হলো, আমাদের এই দিকে যাচ্ছে, সে এইদিকে এই ধরনের গতিশীল এবং একটা সময় যায় এসে স্থির হয়ে গেল। এখন একটু ভালো করে খেয়াল করো, সে কিন্তু পিছলিয়ে যাচ্ছে। সে কিন্তু আমার এখান থেকে কি পিছলিয়ে যাচ্ছে। তাহলে সে যদি আমার পিছলিয়ে যায়, তাহলে সে যদি আমাদের এখান থেকে পিছলিয়ে যায়, তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো সেটা আমাকে বের করতে হবে। তা আসো একটু ভালো করে খেয়াল করি। প্রথম কথা হচ্ছে ভাইয়া টোটাল উপরে সমান টোটাল নিচে, এর মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া আর ইকুয়ালস টু এমজি। এবার দেখো সে কিন্তু এইদিকে পিছলিয়ে যাচ্ছে, কোনো বল কি আমরা প্রয়োগ করছি? করি নেই। এবং যাইতে যেতে একসময় সে কি হয়ে গেছে? স্থির হয়ে গেছে। দ্যাট মিনস আমরা একটা কথাই বলতে পারি টোটাল ডান দিকে বল সমান টোটাল বাম দিকে বল, কারণ সে পিছলিয়ে যাইতে স্থির হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এদিকে আছে আমার এম এ, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এফ কে ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম এ। অ্যান্ড এফ কে ইকুয়ালস টু আমরা বলতে পারি মিউ কে ইন্টু আর ইকুয়ালস টু হচ্ছে এম এ। মিউ কে ইন্টু আর এর মান বলতে পারি এম জি ইকুয়ালস টু আমরা বলতে পারি এম এ চলে যাবে, এখান থেকে বলতে পারি এ ইকুয়ালস টু মিউ কে ইন্টু জি। মিউ কে এর মান হচ্ছে 0.2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। ক্যালকুলেশন করলে কত হয়? এখানে ক্যালকুলেশন করা নাই, ক্যালকুলেশন করলে যা হয় আর কি। এরপর তুমি এখান থেকে ক্যালকুলেশন করে ত্বরণটা বের করো, বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস টোয়াইস এ এস দিয়ে তুমি ক্যালকুলেশন করলেই আনসারটা পেয়ে যাবা। এবার আসি, তাহলে আমাদের এখান থেকে বলতে পারি বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস টোয়াইস এ এস। মাইনাস কেন ইউজ করতেছি? কারণ বস্তুটা তো আস্তে আস্তে থেমে যাচ্ছে, এর মানে এখানে মন্দন হচ্ছে। সে গতিশীল অবস্থা থেকে আস্তে আস্তে থেমে গেল, এর মানে এখানে মন্দন হয়েছে। তাহলে আমরা এখান থেকে ওই জন্য মাইনাস দিলাম। তাহলে এখান থেকে 0 ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কয়ার মাইনাস টোয়াইস এ এস। এখান থেকে বলা যায় টোয়াইস এ এস সমান হচ্ছে ইউ স্কয়ার, এখান থেকে বলা যায় এস সমান হচ্ছে ইউ স্কয়ার ডিভাইড বাই টোয়াইস এ। ইউ স্কয়ারের মান হচ্ছে আমাদের 10 স্কোয়ার, আর 2 ইন্টু এর মান হচ্ছে 0.2 ইন্টু 9.8। ক্যালকুলেশন করলে যা আসে এখান থেকে আসার কথা হচ্ছে 25.51 মিটার। এটা হচ্ছে আমার আনসার। স্নেহা এফ কে ইকুয়ালস টু এফ কে ক্যান। হ্যাঁ দেখো আমি বলি এফ কে ইকুয়ালস টু এম এ ক্যান। দেখো আমার কথা হচ্ছে ভাইয়া আমাদের বস্তুটা পিছলিয়ে এদিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে। বস্তু পিছলিয়ে যাইতে সে পিছলিয়ে যাচ্ছে কত ত্বরণে? এ ত্বরণে। তাহলে কোনো একটা বস্তু এ ত্বরণে গেলে, যেমন আমরা এতক্ষণ পর্যন্ত লিখছি না, মনে করো এইদিকে আমার F1 আছে, এদিকে আমার F2 আছে, তখন তো আমরা F1 যদি বড় হয় লিখছি F1 মাইনাস F2 ইকুয়ালস টু এম এ। কেন লিখছি? কারণ হচ্ছে আমাদের এই বল আর এই বল সেম। হ্যাঁ, তাহলে আমাদের এখানেও সেম। সে ডান দিকে হচ্ছে আমাদের এম এ বলে যাচ্ছে, আর সে যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করতেছে। এখন তুমি তো বাহ্যিক কোনো বল প্রয়োগ করো নাই, তুমি বাহ্যিক বল প্রয়োগ করলে তখন তুমি সেটা করতা। এই বাহ্যিক বল প্রয়োগ করে তুমি তাকে গতিশীল রাখতা, কিন্তু তুমি বাহ্যিক বল প্রয়োগ না করার কারণে সে আস্তে আস্তে স্থির হয়ে গেল। সে আমাদের গতিশীল অবস্থায় ছিল, ওই গতিশীল অবস্থায় ছিল, সেখান থেকে আস্তে আস্তে সে স্থির হয়ে গেল। এখন সে যে স্থির হয়ে গেল, যখন স্থির হয়ে গেল ওই মুহূর্তে দুইটা আমার কি পরস্পর সমান না?
কারণ এদিকে এম এ আর এইদিকে এফ কে দুইটা যদি সমান না হয় সেটা স্থির হইতো না, তাহলে এই দুইটাকে সমান ধরেই আমরা ক্যালকুলেশনটা করছি। আর সিম্পলি চিন্তা করতে পারি এম এটা ডান পাশে আছে, এফ কেটা বাম পাশে আছে, ডানে মাইনাস বামে ইকুয়ালস টু আমাদের 0 যেহেতু বস্তু স্থির হয়ে গেছে, অথবা ডানে ইকুয়ালস টু বামে। তানিষ্কা মুনতাহা তপন স্যারের বইয়ের 4.46 এটা কিচ্ছু বুঝি নাই। আচ্ছা, সেটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই। দেখো আমাদের যেহেতু সেপ্টের শেষ, আমরা কয়েকটা কথা বলে দিই। তোমাদের কিছু ম্যাথে একটু প্রবলেম থাকতে পারে, যেমন লিফটের ম্যাথগুলোতে বা এখানে ত্বরণ ধরার ক্ষেত্রে তোমাদের একটু প্রবলেম হয়। হ্যাঁ, সাইফুল ইসলাম একমাত্রিক সংঘর্ষ বলতে কী বোঝায়? আমরা বলছিলাম যে মনে করো এরকম হয় না, এই যে আমাদের দেখো কোনো একটা বস্তু মনে করো, এই যে এখানে একটা গাড়ি আর এখানে একটা গাড়ি, এই দুইজন মনে করো সংঘর্ষে লিপ্ত হলো, সংঘর্ষে লিপ্ত হওয়ার পর এই গাড়িটা এই গাড়িটা আমাদের এদিকে চলতে আসে, এই গাড়িটা এদিকে চলতে আসে। দেখো সংঘর্ষের আগে তারা একই লাইনে ছিল, সংঘর্ষের পরেও তারা একই লাইনে আছে। এটাকে বলা হয় একমাত্রিক। একমাত্রা মানে কি? মাত্রা একটা মানে হচ্ছে আমাদের ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক মানে একই দিক একটা। কিন্তু যদি এরকম হইতো এই গাড়িটা এটাকে ধাক্কা দেওয়ার পর আমাদের এই যে মনে করো এই গাড়িটাকে যায় ধাক্কা দেওয়ার পর এটা মনে করো এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, তখন এটা আর একমাত্রিক নাই। এবং অন্যদিকে চলে গেলে কি হবে উপাংশ দিয়ে করতে হয় সেটা আমার সিলেবাসেও নাই। আমার সিলেবাসে শুধুমাত্র একমাত্রিকটা আছে। আশা করি সাইফুল তোমার আনসার পেয়ে গেছো। তো এবার আসলে লিফটের ক্ষেত্রে, মানে লিফটের যে ম্যাথগুলো সেগুলোর ক্ষেত্রে আমি বলি। মনে করো সিম্পলি তোমাকে আমি বললাম আমার হাতের মধ্যে মনে করো কোনো একটা বস্তু আছে। ফর এক্সাম্পল আমার হাতের মধ্যে কোনো একটা বস্তু আছে। এই বস্তুর ক্ষেত্রে কি হয় একটু খেয়াল করো ভাই, আমার হাতের মধ্যে যদি কোনো একটা বস্তু থাকে, বস্তুটা কিন্তু আমার হাতে আছে, তাহলে আমি এই লাইনটা দ্বারা বোঝাচ্ছি আমার হাতে আছে। এটা মনে করো আমার হাতে বস্তুটা আছে মনে করো। তো আমাদের আচ্ছা এত কাহিনী করে না দেখাই, ডাইরেক্ট এভাবে দেখাই। এখন দেখো আমার হাতে বস্তুটাকে ধরে আমি স্থির ধরে রাখছি, তাহলে আমার হাতের বস্তুটা আমাদের স্থির, আমার হাতের বস্তুটা স্থির। তাহলে আমাদের এটা নিচের দিকে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটা হচ্ছে mg। যেহেতু আমার বস্তুটা আমার হাতের মধ্যে আছে, হাতের মধ্যে আমি যে পরিমাণ ওজন সে দিচ্ছে সেটা হচ্ছে mg, তার প্রতিক্রিয়া স্বরূপ আমার এই তলটা এই বস্তুকে উপরের দিকে আমার আর পরিমাণ প্রতিক্রিয়া বল দিবে। এই ক্রিয়ার কারণে একটা প্রতিক্রিয়া বল পাবে। তো আমরা এখান থেকে বলতে পারি এই বস্তুটা আমাদের কি আছে, হাতের মধ্যে ভাইয়া স্থির আছে। তাহলে আমরা সিম্পলি এতক্ষণ পর্যন্ত কি বললাম ভাইয়া, যদি আমার বস্তু স্থির থাকে তাহলে টোটাল উপরে সমান টোটাল নিচে, বা আমরা বলতে পারি সামেশন অফ f = 0, কারণ বস্তুটা স্থির। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো r - mg = 0। এখান থেকে আমরা বলতে পারি r = mg। এবার আসো আমি যে কাজটা করতেছি, আমি হাত দিয়ে বস্তুটাকে তো আমি হাতের উপরে রাখছি। হ্যাঁ, আমি এরকম হাত দিয়ে বস্তুটাকে এই ত্বরণের উপর দিকে তুলতেছি, যদি আমি হাত দিয়ে বস্তুটাকে এই ত্বরণের উপরে তুলি তখন কি হয় একটু খেয়াল করো। তাহলে আমাদের আবার আগের মতো ভাইয়া ওজন আমার নিচের দিকে কাজ করে mg, আর আমাদের প্রতিক্রিয়া বল কিন্তু ঠিকই আছে। যেহেতু বস্তু আমার হাতের উপরে, আমি তো তাকে হাতে রেখে উপরে তুলতেছি, দ্যাট মিনস সে প্রত্যেকটা মোমেন্টে আমার হাতের উপরে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। হাত কিন্তু তাকে একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, সেই প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর। এই আর এর কারণে বস্তু কোন দিকে গতিশীল ভাইয়া? বস্তু এই বরাবর এই ত্বরণে গতিশীল। ওকে ভাইয়া, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো ভাইয়া? হ্যাঁ, এখান থেকে আমরা যেটা বলতে পারবো ভাইয়া, আমাদের এখানে যেহেতু বস্তু উপর দিয়ে কোন দিকে গতিশীল বা উপরের দিকে এই ত্বরণে গতিশীল, তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যেহেতু উপর দিকে সে এই ত্বরণে গতিশীল, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সামেশন অফ f = ভাইয়া ma। এখানে বড় কোনটা, যেদিকে যাচ্ছে সেদিকেরটা বড়, আরটা বড়, তাহলে আমরা বলতে পারি r - mg = হচ্ছে ma। এখান থেকে আমরা বলতে পারি r = হচ্ছে আমাদের mg প্লাস ma। সুতরাং এখান থেকে আমরা r = বলতে পারি m × g প্লাস a। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব যে তোমার হাতের উপর যে প্রতিক্রিয়া বলটা,
এখানে হাতের উপর যে প্রতিক্রিয়া বল ওই প্রতিক্রিয়া বল আর ইকুয়ালস টু আমরা এম ইন্টু জি প্লাস এ দিয়ে বের করতে পারতেছি, অর্থাৎ আমাকে আর ইকুয়ালস টু এম ইন্টু জি প্লাস এ দিয়ে আমরা বের করতে সিম্পল হিসাব। তাহলে যখন আমাদের লিফট আমাদের কোনো একটা বস্তুকে এ ত্বরণের উপর তুলতেছি, এখনও লিফট আমরা আসতেছি না, কোনো একটা বস্তুকে যখন আমি এ ত্বরণের উপর দিকে তুলব তখন আমাদের এফ ইকুয়ালস টু এম এ না হইয়া আমাদের এ এর জায়গায় জি প্লাস এ বসে, বা এম জি না হয়ে জি প্লাস এ বসতেছে। এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? এবার আসি ঠিক সিমিলার বস্তুটা, ভাই আমাদের সেম বস্তুটা এবার তাকে আমি এ ত্বরণের নিচের দিকে নামাবো। ওকে, তাহলে আমি চাচ্ছি তাকে এ ত্বরণের নিচের দিকে নামাবো। তাহলে আমার এই বস্তুটার আমাদের ওজন কাজ করে নিচের দিকে ভাইয়া এম জি, আর আমাদের উপরের দিকে হাতের প্রতিক্রিয়া বল হচ্ছে আমাদের আর। আমাকে প্রতিক্রিয়া বলটাই বের করতে বলে, প্রতিক্রিয়া বল হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের এবার আমি ধরে নিলাম আমার বস্তুটা হচ্ছে আমাদের নিচের দিকে এ ত্বরণে গতিশীল, এ ত্বরণে নিম্নমুখীভাবে, এ ত্বরণে নিচের দিকে গতিশীল, এ ত্বরণে নিচের দিকে গতিশীল। এ ত্বরণে যদি নিচে দিয়ে গতিশীল হয়, এবার সিম্পলি আমরা বলতে পারবো ভাইয়া এই দুইটার মধ্যে কে বড়? ভাইয়া অবশ্যই এম এ বড়। তাহলে আমরা বলতে পারি ভাইয়া সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। তাহলে আমার এম জিটা কিন্তু বড়, তাহলে এম জিটা যেহেতু বড় মাইনাস ছোট ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম এ। এখান থেকে আমরা সিম্পলভাবে বলতে পারি হচ্ছে ভাইয়া আর ইকুয়ালস টু হচ্ছে আমাদের এম জি মাইনাস এম এ। এখান থেকে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। তো আমরা মনে রাখার জন্য বলি, যখন বস্তু এ ত্বরণের উপরের দিকে উঠে তখন আমরা এম ইন্টু জি প্লাস এ ইউজ করি, আর যখন নিচের দিকে নামে এম ইন্টু জি মাইনাস এ ইউজ করি। বলো আমরা এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? আর এটা করার কারণে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আমি যে বস্তুটাকে হাতে রাখলাম বা কোনো একটা বস্তুর উপরে রেখে তুলতেছি, সেক্ষেত্রে আমরা প্রতিক্রিয়া বলটা পাচ্ছি। প্রতিক্রিয়া বলটাই আমরা এখান থেকে ক্যালকুলেশন করতে পারতেছি। বলো বুঝছি কিনা? তানিষ্কে মুনতাহা স্যার, গতির মেতে অভিকর্ষ ত্বরণ ধরা হয় না কেন? অভিকর্ষ ত্বরণ কোনো একটা বস্তুর উপর অলওয়েজ কাজ করে, কিন্তু বস্তুর ত্বরণটা অভিকর্ষ ত্বরণ জি হয় যদি বস্তুটা মুক্তভাবে পড়ে বা মুক্তভাবে উঠে। যেমন আমরা গতির ম্যাথগুলোতে একটা গাড়ি এদিকে চলে যাচ্ছে, একটা গাড়ি যে এদিকে চলে যাচ্ছে, এই গাড়িটা কিন্তু আমাদের কি, সে কিন্তু আমাদের মুক্তভাবে পড়তেছে না। যেমন তুমি যদি বলো ভাইয়া আমাদের এরকম, যেমন ফর এক্সাম্পল তুমি বললা যে ভাইয়া আমার রাস্তাটা এখানে শেষ, একটা গাড়ি এদিক দিয়ে চলতে সে এদিকে আসার পর এখানে আইসা সে পড়ে গেল টুপ করে। তাহলে আমার এতটুকু পর্যন্ত গাড়িটা কিন্তু রাস্তার সাথে আছে, তার মধ্যে আমার একটা ত্বরণ কাজ করতেছে, সিম্পল ত্বরণ, কিন্তু কিন্তু মুক্তভাবে উপরে উঠে না, নিচেও নামে না। কিন্তু এই গাড়িটাকে যদি আমি এখানে আইনা ছেড়ে দিই, এই গাড়িটা অটোমেটিক নিচের দিকে পড়ে যাবে, তবে মুক্তভাবে, কেউ তাকে ধরে রাখে নাই। ওই কারণে মুক্তভাবে হওয়ার কারণে এটার উপর একটা অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। একটা বস্তুকে উপর দিকে থ্রো করলাম, মুক্তভাবে অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। কিন্তু লিফটের ক্ষেত্রে কেন কাজ করে না? কারণ লিফটটাকে তুমি উপর থেকে বেঁধে রাখছো। তুমি যদি লিফটের দড়িটা কেটে দাও, তখন কিন্তু লিফট মুক্তভাবে পড়ে যাচ্ছে, দুম করে পড়ে যাবে, তখন আবার সেটা মুক্ত পাবে। কিন্তু লিফট রশি দিয়ে বাঁধা থাকা অবস্থায়, আমাদের তো লিফটের ক্যাটাগরি কি, লিফটের মেইন কনসার্নটা হচ্ছে এটা উপর থেকে দড়ি দিয়ে এখানে একটা কপি কলের মাধ্যমে বাঁধা থাকে, সেখান থেকে এটা রোল করে নিচের দিকে উঠে নামে। এখন যদি লিফটটাকে বেঁধে না রাখতাম, এটা কেটে দিতাম, তাহলে কিন্তু সে মুক্তভাবে পড়তো, তখন অভিকর্ষ ত্বরণ জি। কিন্তু আমার এই টেনে ধরে রাখার কারণে সে আমাদের এই জি ত্বরণের নিচের দিকে নামে না বা উপর দিকে উঠে না। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম, আমাদের কোনো একটা বস্তুকে সিম্পল আমরা এখানে রেখে দিলাম, এমজি নিচের দিকে আর উপরের দিকে, বস্তু স্থির আছে, তাহলে আমাদের উপরে নিচে সমান, সামেশন অফ এফ ইকুয়ালস টু 0 আর মাইনাস এমজি ইকুয়ালস টু 0। যখন আমরা দেখতেছি না বস্তু আমাদের উপরের দিকে এই ধরনের গতিশীল, তাহলে এতক্ষণ পর্যন্ত যা পড়াইছি তা, যে আমার সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এর মানে হচ্ছে আর মাইনাস এমজি ইকুয়ালস টু এম এ। কেন? আরটা আমার বড়, আর এবং এমজি এর মধ্যে কে বড়? আর বড়। কেমনে বুঝছি? কারণ আমার বস্তু উপরে উঠতেছে, আর এখানে কে বড়? এমজি বড়। কেন? বস্তু নিচের দিকে এই ধরনের নামতেছে। তানিষ্কে মুনতাহা, গাড়ির উপর তো অবিলম্বভাবে বা প্লাস আনুভূমিকভাবে দুইটা ত্বরণ ধরে অভিকর্ষ ত্বরণ বাদ দিয়ে কেন? দেখো, আমরা এতদিন পর্যন্ত একটা কথাই বলছিলাম, মনে করো এটা একটা আমার গাড়ি, এই গাড়িটা কোন দিকে যাচ্ছে? ভাই গাড়িটা আমার সামনের দিকে যাচ্ছে। এই গাড়িটা যখন আমাদের সামনের দিকে যাচ্ছে, অভিকর্ষ ত্বরণ জিটা কিন্তু আমার নিচে দিয়ে কাজ করতেছে। আর আমরা জানি জি একটা ভেক্টর রাশি, কোনো একটা ভেক্টরের ঠিক 90 ডিগ্রি কোণে তার কোনো লম্ব উপাংশ থাকে না। এই জি এর এই দিকে প্রভাব হচ্ছে 0, ওই কারণে আমরা জিটাকে কাউন্ট করি না। কিন্তু আমরা 5 নম্বর অধ্যায়ে করব একটা গাড়ি যদি এরকম ঢালু পথে নামে, গতির ম্যাথ সেম, একটা গাড়ি যদি এরকম ঢালু পথে নামে, এখন আর তুমি এখানে
জি আমাদের ত্বরণ এ ইউজ করতে পারবে না, জিও ইউজ করতে পারবে না, অন্য একটা ইউজ করতে হবে। অর্থাৎ জি পুরোটা এটার উপর কাজ করে না, জি এর একটা উপাংশ এটার উপর কাজ করে, সেভাবে আমাকে করতে হয়। এগুলো হচ্ছে আমরা 5 নম্বর অধ্যায়ে পাবো। 5 নম্বর অধ্যায়ে পাবো গাড়িটাকে যদি তুমি মুক্তভাবে ছেড়ে দাও তখন যে তার উপর জি কাজ করবে, কিন্তু সাধারণত জি কাজ করে না। জি তো কাজ করে কিন্তু সেটা কার্যকর না। গাড়ি যখন সোজা চলতেছে জি পুরোর জি কোনো প্রভাবই পেতেছে না। গাড়ি যখন আমাদের বাঁকা পথে চলতেছে তখন আমার জি এর একটা অংশ কাজ করে, সেটা আমরা 5 নম্বর অধ্যায়ে পাবো। এবার আসো, আচ্ছা এবার আসি হচ্ছে ভাইয়া আমাদের যদি এরকম বস্তু না বলে, আমরা তো এখন হাতে একটা বস্তু রেখে উপরে নিচে তুলতেছি, ইভেন ঠিক সিমিলার কনসেপ্ট দিয়ে একটা বোর্ড কোয়েশ্চেনও আসছে। তো এখন যদি ভাইয়া আমাদের এটা লিফট হইতো, এটা যদি আমাদের ধরে নিলাম এটা আমার লিফট, ধরে নিলাম ভাইয়া আমাদের এটা লিফট, লিফট এটা আমাদের লিফট, এটা আমাদের লিফট। লিফট হলে তো তাহলে আমাদের তলে কিছু থাকে না, এটা হচ্ছে আমার লিফটের বক্সটা। সেক্ষেত্রে তলে না থাকলেও এই লিফটটা কিন্তু উপর থেকে আমার বাধা থাকে, উপর থেকে আমার কি বাধা আছে না লিফটটা। লিফট যদি উপর থেকে বাধা থাকে, এবার তুমি একটু খেয়াল করো, কোনো একটা সুতা বা দড়ি দিয়ে কোনো একটা বস্তুকে ঝুলিয়ে রাখলে ওই বস্তু যে ঝুলন বিন্দুর দিকে একটা টান বল টি কাজ করে, সিম্পল। কোনো একটা বস্তুকে ভাই ঝুলিয়ে রাখলে ওই ঝুলন বিন্দুর দিকে একটা টান বল টি কাজ করে, কোনো একটা বস্তুকে ঝুলিয়ে রাখলে ঝুলন বিন্দু দিয়ে একটা টান বল টি কাজ করে, সেম কথা। এবার তোমাকে লিফটের ক্ষেত্রে বের করবে হচ্ছে লিফটের রশির টান বল কত, তখন আমরা এখান থেকে সিম্পল বলতে পারবো সকল আর এর জায়গায় টি বসবে, শেষ। এখান থেকে বলতে পারবো টি মাইনাস এমজি ইকুয়াস টু এটা, টি ইকুয়াস টু এমজি প্লাস এটা, টি ইকুয়াস টু হচ্ছে এটা। এখান থেকে বলতে পারবো আমাদের এমজি মাইনাস টি ইকুয়াস টু এটা, টি ইকুয়াস টু আমাদের এটা, টি ইকুয়াস টু হচ্ছে এটা, শেষ। লিফট লিফট লিফটের সুদের টানটা বের করে ফেললাম, লিফটের মধ্যে সুদের টানটা বের করে ফেললাম। আর এখানে আবার কয়েকটা জিনিস আসতে পারে ভাইয়া, আমার লিফটে কোনো একজন বস্তু দাঁড়াইলো, তার অনুভূত ওজন কত, সে কতটুকু ওজনহীনতা অনুভব করলো, এই ধরনের কনসেপ্ট আবার এখানে না। সেটার জন্য আমার 6 নম্বর অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ পর্যন্ত ওয়েট করতে হবে। প্রকৃত ওজন, আপাত ওজন, এই ধরনের কিছু কনসেপ্ট আছে, সেটা আমরা এখানে পাবো না, সেটা পাবো হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ 6 নম্বর অধ্যায়ে। বলো আমাদের কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা। একটু বুঝছি কিনা, তাহলে তো লিফটের কনসেপ্ট শেষ। ওকে, আচ্ছা তানিষ্কে মুন্তা একটা কোয়েশ্চেন করছিল যে 4.46টা বুঝতেছেন, এটা বুয়েটে 2004-05 সালে আসছিল। তো আমরা এটা করে শেষ করে দিই, হ্যাঁ, যেহেতু এটাতে প্রবলেম বলছে, আমার সামনেই তমন স্যারের বই আছে, আমি একটু কোয়েশ্চেনটা করে শেষ করে দিই। এটা বুয়েটে আসছিল 2004-05 সালে। তো বলা হলো 7 মিটার উঁচু 7 মিটার উঁচু হতে 7 মিটার উঁচু হতে 2 কেজি ভরের একটি পিতলের নিরেট গোলক একটি তলে গড়াতে ভূমিতে এসে পড়ে। ভূমি স্পর্শ করার মুহূর্তে গোলকটির ভরকেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি কত ছিল? কৌণিক গতিশক্তি কত ছিল? এটা কিছুটা অংশ আবার আমাদের 5 নম্বর অধ্যায়, এই যে তোমার কি বলে কাজ ক্ষমতা শক্তির মধ্যে। তো আসো আমরা একটা একটা করে ফেলি আর কি। তো তোমাকে যে জিনিসটা বলা হলো
7 মিটার উঁচু হতে আমাদের একটা বস্তুকে আমরা দেখতে পেলাম। তো সিম্পল জিনিসটা হচ্ছে এরকম, ভাইয়া আমাদের এই যে এরকম একটা মনে করো আমাদের ঢালুতল, এরকম একটা ঢালুতল আছে, হ্যাঁ। আচ্ছা, তো ঢালুতলের আমাদের এই তলটা উঁচু হচ্ছে মনে করো 7 মিটার উঁচু, 7 মিটার উঁচু একটা আমাদের ঢালু তল আছে। এই তলের মধ্যে আমাদের কোন একটা পিতলের গোলক আছে। এটা কেমন গোলক ভাইয়া? নিরেট গোলক। আর আমরা জানি নিরেট গোলকের ক্ষেত্রে তার কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রামক I = হচ্ছে 2/5 mr²। এটা মুখস্থ করতে বলছিলাম, এটা হচ্ছে আমাদের মুখস্থ। নিরেট গোলকের জন্য হচ্ছে 2/5 mr², 2/5 mr²। এটা হচ্ছে নিরেট গোলকের জন্য মুখস্থ ফর্মুলা। তো এখন তোমাকে বলা হলো 7 মিটার উঁচু হচ্ছে 2 কেজি বরের, তাহলে এটার যে ভর m = হচ্ছে আমাদের 2 কেজি বরের পিতলের নিরেট গোলক একটি তল দিয়ে গড়াতে নিচে এসে পড়ে। তো আমরা বলছিলাম তোমাদের কোন একটা বস্তু যখন আমাদের নিচের দিকে পড়তেছে সে কত বেগে পড়তেছে? b বেগে। তাহলে তার যে রৈখিক গতিশক্তি সেটা হচ্ছে 1/2 mv²। আবার সে কিন্তু এই বিন্দুর সাপেক্ষে গড়িয়ে এভাবে পড়ে, ঘুরে পড়ে। তো ঘুরে পড়লে তার জন্য কোন ধরনের শক্তি? কৌণিক গতিশক্তি 1/2 I⍵² আমরা জানি। তাহলে তার যে টোটাল শক্তি আমরা জানি মোট শক্তি E সমান হচ্ছে রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। তাহলে আমরা বলতে পারি 1/2 mv² প্লাস 1/2 I⍵²। তো তোমাকে এখানে বলা হলো গোলকটির ভরকেন্দ্রের গতিশক্তি ও কৌণিক গতিশক্তি কত ছিল। এর মানে তোমাকে 1/2 mv² আর 1/2 I⍵² এই দুইটাই বের করতে বলছে। তোমাকে এই দুইটাই অ্যাকচুয়ালি তোমাকে বের করতে বলছে। তো এই দুইটাই তোমাকে বের করতে হবে আসলে, বুঝছো? তোমাকে এই দুইটাই বের করতে হবে। আসি, তো আমরা এখানে একটু খেয়াল করে দেখি কোন একটা বস্তু, এই বস্তুর ক্ষেত্রে তোমার ব্যাগও দেওয়া নাই, ওমেগাও দেওয়া নাই, হ্যাঁ, অনেক কিছু দেওয়া নাই। তো আমরা আসি আসলে একটা করে বের করা শুরু করি। তো আমাদের বস্তুটার ভর m = আমরা 2 কেজি ধরে নিলাম। আমরা বস্তুর ভর m = আমরা 2 কেজি ধরে নিলাম। তো আমাদের এখানে এটা ছোটো হাতের m দিই, যেহেতু এখানে ছোটো হাতের m দিছি। এখন একটু ভালো করে খেয়াল করো, তুমি কিন্তু এখান থেকে বস্তুর মোট শক্তিটা জানো। কিভাবে তুমি জানো? কোন একটা বস্তু যখন 7 মিটার উপরে থাকে, এটা হচ্ছে h এর মান, তাহলে তার যে মোট শক্তি E = আমরা কিন্তু জানি mgh। এই বস্তুর ভর আমার জানা আছে, এই বস্তুর ভর কত? 2 কেজি, এটা আমার জানা আছে। g এর মান 9.8 এটা আমার জানা আছে। h এর মান 7 এটা আমার জানা আছে। ক্যালকুলেশন করলে মানটা বই থেকে আমি দেখে বলেছি 137.2 এর হবে, 137.2 জুল। এত জুল, এটা হচ্ছে আমাদের মোট শক্তি। তাহলে তুমি মোট শক্তিটা জানো। তাহলে আমাদের অলরেডি দেখো তুমি E এর মানটা জানো। E এর মানটা হচ্ছে আমাদের 137.2 জুল, এটা আমরা জানি। 137.2 = বাকিটা আমরা করব। আগে বলো আমরা একটুক বুঝছি কিনা বলো। মোট শক্তিটা আমরা বের করে ফেলছি। মোট শক্তি আমরা বের করে ফেলছি। এবার আসলে আমরা তার ব্যাগ বের করব, কারণ ব্যাগ না বের করতে পারলে আমরা গতিশক্তি বের করতে পারবো না। তোমাকে কিন্তু গতিশক্তি বের করতে বলছে, আর তুমি সিম্পল মানে রৈখিক গতিশক্তি। আর তুমি দেখতে পাচ্ছ মোট গতিশক্তি সমান রৈখিক গতিশক্তি প্লাস কৌণিক গতিশক্তি। সামহাও যদি তুমি রৈখিক গতিশক্তি বের করতে পারো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি না এভাবে মোট শক্তি সমান আমরা এভাবে বলতে পারি ই টোটাল সমান ই রৈখিক প্লাস ই কৌণিক। তো আমি যদি রৈখিকের মান জানি, তাহলে এখান থেকে টোটালের মানও আমি জানি, কৌণিকের মান বের করা যাবে না, এটা থেকে এটা বিয়োগ করে দিব। অথবা আমি যদি কৌণিকের মান জানি, রৈখিকের মান যদি না জানি, বের করা যাবে। তাহলে সিম্পল কথা হচ্ছে আমার টার্গেট হচ্ছে রৈখিক বা কৌণিক যে কোনো একটা বের করলে হবে, কারণ হচ্ছে আমি টোটালটা জানি। তাহলে আমাদের এটা পাইলাম। এবার আসলে আমরা এখানে ক্যালকুলেশন করি। ভাইয়া 1/2 mv² প্লাস 1/2 আমাদের জড়তার ভ্রামক I, এই গোলকের জন্য জড়তার ভ্রামক কত? 2/5 mr² জড়তার ভ্রামক। আর এদিকে আছে ω²। তো b এবং ω দুইটা তো ভিন্ন, তাহলে আমরা জানি b = ωr। তো
তো আমার মেইন টার্গেট হচ্ছে ভেলোসিটি বের করা ভি, কারণ ভি বের করতে পারলে গতিশক্তি বের হয়ে গেছে, গতিশক্তি বের করতে পারলে কোন গতিশক্তি এনে পেয়ে যাবো। তাহলে আমরা বি ইকুয়াল টু জানি ওমেগা আর, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে বি বাই আর। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো বি ওমেগা স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে দেখা যাবে ভাই আমাদের আর স্কোয়ার কাটাকাটি চলে গেছে। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারবো, এখান থেকে বলতে পারবো 137.2 ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার প্লাস 2 কাটাকাটি, তাহলে আমরা বলতে পারবো 1/5 এম বি স্কোয়ার, 1/2 এম বি স্কোয়ার প্লাস 1/5 এম বি স্কোয়ার, দুইটা মিলে হয় 7/10 এম বি স্কোয়ার। তাহলে 137.2 ইকুয়ালস টু হচ্ছে 7/5 এম বি স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি এম বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 5 ইন্টু 137.2 ডিভাইড বাই 7। এটা কার মান? এম বি স্কোয়ারের মান। এখান থেকে আমরা এমটাকে যদি নিচে নিয়ে যাই, এখানে আমার এমটা এখানে আসলো, এম এর মান কিন্তু আমরা জানি 2 কেজি, আর বি স্কোয়ারটাকে অপোজিটে নিলে আমরা রুটের মান জানি, রুটের মান জানার দরকারও নেই, আমার তো দরকার হচ্ছে কিসের মান? বি স্কোয়ারের মান। তো আমি বি স্কোয়ারের মান জানি তো, তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা পাইলাম বি স্কোয়ারের মান আমরা অলরেডি বের করে ফেললাম। বি স্কোয়ারের মান যদি আমি জানি, তাহলে সিম্পল কথা হচ্ছে রৈখিক গতিশক্তি কত? হাফ এম বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ারের মান বসে দাও, এম এর মান আমি মুখস্থ জানি। আর রৈখিক গতিশক্তি যদি তুমি জেনে যাও, তাহলে কৌণিক গতিশক্তি সমান, কৌণিক গতিশক্তি সমান হচ্ছে মোট গতিশক্তি মাইনাস রৈখিক গতিশক্তি যেটা আমি জানি, শেষ। এটাই হচ্ছে ম্যাথ। বলো বুঝছি কি না? মানে অ্যাডমিশনে ম্যাথগুলো একটু প্র্যাকটিস করা লাগে বেশি, তো আশা করি এবার সমস্যা হওয়ার কথা না। বলো আমরা বুঝছি কি না? যদি আমাদের ইন্টারমিডিয়েটের জন্য এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে কনসেপ্টটা মোটামুটি কাজের ভালো। আমাদের এই তুমি সিকিউর মধ্যে এই ধরনের কনসেপ্টটা, এই যে আমি যে শক্তি এখান থেকে বের করতে পারি এটা। আর একটা কথা বলে রাখি, আমার তলটা এইভাবে আসে না এভাবে আসে না এভাবে আসে, কোনভাবে আসে এটা কোনো ফ্যাক্ট না। এই বিন্দুতে শক্তি সবসময় এমজি এইচ এটাই কাউন্ট করতে হবে, সেটা আমরা 5 নম্বর অধ্যায়ে গেলে তোমাদেরকে শিখাবো। তাহলে আমরা যে কাজটা করলাম ভাইয়া, মোট শক্তি সমান রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি। মোট শক্তিটা আমরা এমজিএইচ দিয়ে বের করতে পারি, এটা বের করা হয়ে গেছে। এখান থেকে আমরা আই এর মান বসাইলাম, ওমেগা স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার বা আর স্কোয়ার বসাইলাম, হাফ এম বি স্কোয়ার 7/10, সরি এখানে 7/10 আসছিল, এটা পাইলাম। তো এখান থেকে আমরা বি স্কোয়ারের মান বের করলাম, বি স্কোয়ারের মান বের করলে হাফ এম বি স্কোয়ার বের করা হয়ে গেছে। তো হাফ এম বি স্কোয়ার মানে হচ্ছে রৈখিক গতিশক্তি, এটা আমার জানতে চাইছিল। আর রৈখিক গতিশক্তি টোটালটা থেকে রৈখিকটা বাদ দিলে কণিকটা পেয়ে যাব। তাহলে টোটাল ছিল আমাদের এত, তার থেকে এটার মানটা বিয়োগ করে দিলে আমি অন্যটা পেয়ে যাব, শেষ। তাহলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। তোমাদের কাজ হচ্ছে তোমরা বই পুরোটা পড়ে নিবা, যে আর ভালোভাবে প্র্যাকটিস করবা, একটু বেশি প্র্যাকটিস করবে। ফিজিক্সের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস না করলে হয় না, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার বেসিকটা তুমি ততই স্ট্রং হবে। সো দেখা হবে নেক্সট ক্লাসে। আমরা নেক্সট দিন আমাদের কাজ শক্তি ক্ষমতা নতুন অধ্যায় স্টার্ট করব। তো এর আগে তোমরা এই অধ্যায়টা আস্তে আস্তে রিভাইজ দিয়ে থাকো। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।